নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ব্যাংকিং ফাউন্ডেশন কোর্স রিজনিং লেকচার নাম্বার 7 আলফা নিউমেরিক সিরিজ লাস্ট টাইম করেছিলাম আমরা, যেটা তো তার উপর আমরা আরো কিছু চর্চা করব আজকে। আজকে কিছু নিউ প্যাটার্নস নিয়ে এসেছি তোমাদের জন্য, যেগুলো হচ্ছে বেসিক্যালি মেন্স ওরিয়েন্টেড কিছু প্যাটার্ন আজকে আমরা ডিসকাস করব তোমাদের সাথে। ঠিক আছে, তো শুরু করা যাক। দেখো, মেন্সের একটা প্যাটার্ন আলফা নিউমেরিক সিরিজের মধ্যে এরকম একটা আসতে পারে, যেটা আমরা এখানে আলোচনা করছি, যে এরকম একটা তোমাকে কিছু লেটার্স অ্যান্ড নাম্বার বেসড একটা এরকম অ্যারেঞ্জমেন্ট দেওয়া থাকবে। দেখো 3145 স্ক্যাম্প, 7314 থিন, 2385 সেম, 2318 স্টার, এরকম একটা সিরিজ দেওয়া থাকবে। আর তার এগেনস্টে কন্ডিশন বেসড কিছু কোয়েশ্চেন বলা থাকবে। যেমন দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, ইফ এইচ ইজ প্লেসড সেকেন্ড ফ্রম দ্য লেফট এন্ড অফ ইচ ওয়ার্ড প্রিসিডেড বাই অড নাম্বার। অর্থাৎ কি, সেকেন্ড ফ্রম দ্য লেফট হ্যান্ড, অর্থাৎ লেফট সাইড থেকে সেকেন্ড পজিশনে আমাকে কি করতে হবে, এইচ অ্যাড করতে হবে। ওকে, কোথায়? অফ ইচ ওয়ার্ড, এমন এমন ওয়ার্ডস গুলোতে এটা করতে হবে যেগুলো হচ্ছে প্রিসিডেড বাই অ্যান অড নাম্বার। প্রিসিডেড বাই অ্যান অড নাম্বার অর্থাৎ হচ্ছে কি, অড নাম্বারের পরে আসে, অর্থাৎ আগে একটা অড নাম্বার, মানে ভালো করে বোঝো জিনিসটা, আগে একটা অড নাম্বার থাকবে, তারপরে একটা ওয়ার্ড যদি থাকে, তাহলে এই যে ওয়ার্ডটা, যে ওয়ার্ডের আগে একটা ওয়ার্ড নাম্বার আছে, এই ওয়ার্ডটা হচ্ছে আমার টার্গেটেড ওয়ার্ড। এই ওয়ার্ডের লেফট সাইড, মানে এই ডাইরেকশন থেকে সেকেন্ড পজিশনে আমাকে কি করতে হবে, এই যে এইচ, এইচ অ্যাড করতে হবে। সেকেন্ড পজিশনে আমাকে এইচ অ্যাড করতে হবে। ভালো কথা, এইটা একটা কন্ডিশন এখানে বলেছে। অ্যান্ড কে ইজ প্লেসড অ্যাট দ্য লাস্ট অফ ইচ ওয়ার্ড প্রিসিডেড বাই ইভেন নাম্বার। অর্থাৎ হচ্ছে কি, ইভেন নাম্বার যদি থাকে, ধরো একটা ইভেন নাম্বার আছে, তার পিছনে কোনো একটা ওয়ার্ড আছে, ইভেন নাম্বারের পিছনে কোনো একটা ওয়ার্ড আছে, তার একদম লাস্টে আমাকে কি অ্যাড করতে হবে, আমাকে এখানে কে অ্যাড করতে হবে। তাতে করে হাউ মেনি মিনিংফুল ওয়ার্ডস আর পসিবল, তো এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার পর আমি কতগুলো মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে পারি। তো দেখা যাক, অড নাম্বারের পর এমন ওয়ার্ড কি কি আছে। আগে অড নাম্বারের কন্ডিশনটা চেক করে নি। এই অড আর ইভেন দুটো কন্ডিশন, আগে অডটা চেক করি। দেখো, প্রথমে 3145 এটা অড নাম্বার, তারপরে হচ্ছে ক্যাম্প। ওকে, তো ক্যাম্প মানে কি, সেকেন্ড, তো এই ওয়ার্ডটাকে আমাকে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে যাবে ক্যাম্পের ক্ষেত্রে। তো ক্যাম্পে কি করব, লেফট সাইড থেকে সেকেন্ড পজিশনে আমি এইচ অ্যাড করব, অর্থাৎ সি। প্রথমে কি হবে, সি হবে, তারপরে সেকেন্ড পজিশন মানে এইচ অ্যাড হয়ে যাবে, তারপরে এ এম পি, এরকম করে জিনিসটা হবে। বাকি যে ওয়ার্ডস গুলো সেগুলো, মানে বাকি যে লেটার্স গুলো অ্যাজ ইট ইজ বসে যাবে। সি এ এম পি ক্যাম্প ছিল, তো ফার্স্ট লেটারটা সি বসাবো, আর সেকেন্ড প্লেসে তখন আর এ না বসে তখন আমাকে এইচ অ্যাড করতে হবে কন্ডিশন অনুযায়ী। তো পেলাম কি, চ্যাম্প, CHAMP, চ্যাম্প। তো চ্যাম্প একটা মিনিংফুল ওয়ার্ড, তো এটা এখান থেকে স্যাটিসফাই করছে। ওকে, এরকম অড নাম্বার আরো খুঁজে নি, অড নাম্বারের কেসগুলো করে নি। আচ্ছা দেখো, 2385 এটা আরেকটা অড নাম্বার। সেই অড নাম্বারে পরে রয়েছে সেম, SAME সেম। তো এখানে আমি আবার সেকেন্ড পজিশনে এইচ অ্যাড করবো। তো সেকেন্ড পজিশনে এইচ অ্যাড করা মানে কি হচ্ছে, এস, তারপরে এইচ, তারপরে AME, যেমন ছিল তেমন বোঝা যাবে। তো এটা হচ্ছে সেম, এটাও একটা মিনিংফুল ওয়ার্ড হচ্ছে, তাহলে এটাকেও আমাকে কনসিডার করতে হবে, এটাও আমি কাউন্ট করতে পারি। ওকে ফাইন। আচ্ছা, নেক্সট অড নাম্বার 2318 এটা ইভেন, 4176 ইভেন নাম্বার। তো আর তো আমাকে এখানে অড নাম্বার নেই, তাহলে এটা দুটো কন্ডিশন এখান থেকে ফলো করলো। এবার ইভেন নাম্বারের কেসগুলো দেখি। ইভেন নাম্বারে যে প্রথম ইভেন নাম্বার 7314, তার নিচে, তার লাস্টে আসছে তোমার কথা, তারপর আসছে THIN, এই একটা ওয়ার্ড আছে, থিন। লাস্টে আমাকে এখানে কে অ্যাড করতে হবে, তো কে অ্যাড করলে থিঙ্ক হয়ে যাচ্ছে, এটা একটা মিনিংফুল ওয়ার্ড, এটা ফর্ম করলো। নেক্সট ইভেন নাম্বার আসছে যে 231, STARK, দেখো STAR, তার লাস্টে একটা কে অ্যাড হয়ে যাবে, স্টার্ক। স্টার্ক একটা মিনিংফুল ওয়ার্ড হয়। ওকে, স্টার্ক একটা মিনিংফুল ওয়ার্ড হয় এখান থেকে। আচ্ছা, তো এটা আমরা ইউজ করবো। তোমরা আমাকে কমেন্টে জানিও যে স্টার্কের মানে কি, দেখি তোমাদের ইংলিশ কেমন স্ট্রং। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে স্টার্ক শব্দটির অর্থ কি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টার্ক। ওকে, এটা তোমরা আমাকে কমেন্ট করে তোমরা জানিও অবশ্যই। তো এটা তোমাদের একটা হোম টাস্ক। তো এটা তোমাদের টাস্ক আমি দিলাম স্টার্কের। আচ্ছা, এবার দেখো আরেকটা ইভেন ওয়ার্ড কি আছে, আরেকটা ইভেন হচ্ছে তোমার হচ্ছে 2318 এর পর 4176 হচ্ছে ইভেন নাম্বার। তার লাস্ট হচ্ছে ABLE, তারপর আসছে ABLE, এবং এর লাস্টে আমাকে কে অ্যাড করতে হবে। তো অ্যাবেল তারপরে কে, এটা কোনো কিন্তু মিনিংফুল ওয়ার্ড নয়, এটা কিন্তু কোনো রকম মিনিংফুল ওয়ার্ড ফর্ম করছে না। তাহলে কটা পাচ্ছি, 1 2 3 4, অনলি 4 ওয়ার্ডস আর পসিবল। 4 ওয়ার্ডস আর হচ্ছে পসিবল এখান থেকে, যেগুলো মিনিংফুল ফর্ম করছে। তো বোঝা গেল এগুলো কিরকম করে করতে হবে। এটা হচ্ছে একটা এরকম টাইপের একটা প্রশ্ন তোমরা পাবে মেন্সে, এরকম টাইপের কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো, কন্ডিশন বেসড কিছু দেওয়া থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এরকমের ওপরই, এই সেম সিরিজের ওপর আরেকটা আমরা কোশ্চেন দেখছি। এখানে আরেকটা কন্ডিশন বলেছে if all letters within the word are arranged in alphabetical order, and thus newly formed words are arranged in dictionary orders, newly arranged in dictionary order, then how many letters are there in English alphabet? দ্বারা আগে আমাকে পুরো ব্যাপারটা বুঝতে দাও, স্টেপ বাই স্টেপ বুঝবো। বলেছে if all letters
letters within the same word are arranged in alphabetical order. ভালো কথা। Thus, newly formed words are arranged in dictionary order. ভালো করে বুঝবো। তার মানে কি বলতে চাইছে? দেখো, প্রথম হচ্ছে লেটার্স গুলোকে অ্যারেঞ্জ করব ডিকশনারি alphabetical অর্ডারে। তারপরে যে ওয়ার্ডস গুলো আসছে সেগুলোকে অ্যারেঞ্জ করব ডিকশনারি অর্ডারে। তার মানে কি? দেখো, বলতে এটাই চাইছে CAMP ক্যাম্প, এই যে ওয়ার্ডটা আছে, ওকে, এই যে ওয়ার্ডটা আছে, আর এর মধ্যেকার যে লেটার গুলো CAMP, এগুলোকে প্রথমে আমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। কিছু বলা নেই, লেফট টু রাইট না রাইট টু লেফট কিছু বলা নেই। তো আমি ডিফল্ট যেটা বলেছিলাম যে কিছু না বলা থাকলে লেফট টু রাইটই আমি সাজাবো। ওকে, তো এখানে করে নিচ্ছি। প্রথমে লেটার্স গুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাই। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে কি হবে? প্রথমে এখানে A আসবে, তারপরে এখানে C আসবে, তারপরে MNOP অর্থাৎ M আসবে, P আসবে। এরকম হলো জিনিসটা। বোঝাতে পারলাম কিরকম করে করছি? ওকে। নেক্সট আমার আসছে থিন। তো THIN থিন। এটা বা বারবার লেখার দরকার নেই এত বেশি সলভ করার জন্য। আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে এখন লিখে দেখাচ্ছি। কিন্তু তোমরা এগুলোকে এত বেশি লিখবে না। এগুলোকে তোমরা মনে, মনে করার চেষ্টা করবে। যেমন ধরো থিন, আমি যদি ডাইরেক্টলি মনে, মনে করার চেষ্টা করি তাহলে কি? ABCDEFGH, তো সবার আগে এখানে H আসবে। obviously H এর পর অবশ্যই I আসবে। IJKLMN N আসবে। তারপরে লাস্টে T আসবে। ওকে, তাহলে থিনটা কনভার্ট করে আমি এখান থেকে পেলাম হচ্ছে এইটা। ওকে, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়ার্ড যেগুলো আমাকে চেঞ্জ করতে হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সেম। তো সেম এর ক্ষেত্রে কি হবে? সেম এর ক্ষেত্রে প্রথমে আমি A লিখবো, A আসবে, ABCDE, তারপরে আসবে E, আচ্ছা MNOPQRS, তাহলে M আসবে আর তারপরে S আসবে। একদম সহজ ব্যাপার যে উইদিন দ্য ওয়ার্ডস প্রত্যেকটা লেটারকে আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাচ্ছি। নেক্সট আসছে স্টার। স্টারের ক্ষেত্রেও তাই, প্রথমে A আসবে, তারপরে RST পরপর, RST এরকম করে হবে জিনিসটা। বোঝা গেল? ওকে, ফাইন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি অ্যাবেল। অ্যাবেলের ক্ষেত্রে বোঝা যাচ্ছে A আর B তো এমনি পরপর আসবে, তারপরে আগে তোমার E চলে আসবে, তারপরে L চলে আসবে। হয়ে গেল জিনিসটা। এটা হয়ে গেল, অ্যাবেলকে চেঞ্জ করলাম। এবার প্রথম যেটা বলেছিল অল দ্য লেটার্স উইথিন দ্য সেম ওয়ার্ডস অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, এই যে এতদূর, এই কাজটা তো আমার হয়ে গেল। তারপরে কি বলেছে? টাস নিউলি ফর্মড ওয়ার্ডস আর অ্যারেঞ্জ ইন ডিকশনারি অর্ডার। তার মানে কি? এই যে ওয়ার্ডস গুলো আমার তৈরি হলো, এই যে ওয়ার্ডস গুলো আমার তৈরি হলো, এগুলোকে আমাকে ডিকশনারি অর্ডারে সাজাতে হবে। ডিকশনারি অর্ডার মানে আগে, মানে মানে ডিকশনারিতে যেরকম করে থাকে, তো ডিকশনারিতে আগে কি হবে? A ফর ওয়ার্ডস যেগুলো, সেগুলো আগে থাকবে। যেমন এই ACMP, এটা A ফর ওয়ার্ড, AEMS এটা A ফর, ABEL এটা A ফর, ARST এটাও A ফর। এবার এগুলোর মধ্যে আমাকে অর্ডার করতে হবে। এবার আমি দেখে নেবো আমাকে প্রশ্নটা কি করেছে, তারপর আমি নেক্সট স্টেপে আসছি। দেখো, বলেছে দেন হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অ্যালফাবেট বিটুইন থার্ড লেটার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড অ্যান্ড সেকেন্ড লেটার অফ দি ফোর্থ ওয়ার্ড। অর্থাৎ আমার কাজ হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টের পর যে সেকেন্ড ওয়ার্ডটা থাকবে এবং অ্যারেঞ্জমেন্টের পর যেটা ফোর্থ ওয়ার্ড থাকবে, এদেরকে নিয়ে ভালো করে বুঝবো। অ্যারেঞ্জমেন্টটা করবো মানে এই যে এটাকে আমি যে এবার সাজাবো, কি করবো? এটাকে আমি এবার যে ডিকশনারি অর্ডারে আমি সাজাবো, ডিকশনারি অর্ডারে আমি যেটাকে সাজাবো, এরপরে কি করব? আমাকে যেটা করতে হবে, আমাকে ডিকশনারি অর্ডারে সাজানোর পর লেফট সাইড থেকে সেকেন্ড ওয়ার্ড এবং লেফট সাইড থেকে ফোর্থ ওয়ার্ড যেটা আসছে, সেইটার আমার কাজ আছে। দেখো, কোনো সাইড মেনশন করেনি, মানে অলওয়েজ আমরা লেফট টু রাইট কনসিডার করবো, এটা আমি আগেও বলেছি, ওটাই ডিফল্ট। সেকেন্ড ওয়ার্ড আর ফোর্থ ওয়ার্ডকে নিয়ে কাজ আছে। তো আমি গোটা সিরিজটা বোকার মতন সাজাতে যাবো কি? দরকার নেই আমার সাজানোর। আমি শুধু দেখবো কোনটা সেকেন্ড পজিশন আসতে পারে। তো দেখো, ফার্স্ট পজিশনে কোনটা আসবে? দেখো, ফার্স্ট A ফর দিয়ে ফার্স্ট পজিশনে কোনটা আসবে? সেকেন্ড লেটার গুলোকে কনসিডার করি এবার। দেখো, B, তারপরে এখানে ই, তারপরে এখানে আর, তারপরে এখানে সি। তো অবভিয়াসলি আগে বি আসবে, তারপরে এখানে সি আসবে, অর্থাৎ সেকেন্ড যেটা হবে সেটা আমার হবে ACMP। এটা হচ্ছে আমার সেকেন্ড ওয়ার্ড, এখানে লিখে রাখছি সেকেন্ড ওয়ার্ড, ভালো কথা। তারপরে ফোর্থ ওয়ার্ড দরকার। ফোর্থ ওয়ার্ড মানে এটা সেকেন্ড ওয়ার্ডের পর, তাহলে থার্ড ওয়ার্ড কোনটা হবে? সি এর পর তোমার DE, এটা হবে আমার থার্ড ওয়ার্ড, আর তারপরে ARST এটা হয়ে যাবে আমার ফোর্থ ওয়ার্ড। পেলাম? ব্যাস, আমার আর কিছু দরকারই নেই। গোটা যে ৫ খানা ওয়ার্ডকে অনেকেই আছে যারা সিকোয়েন্সিয়ালি সাজাবে। তো ওতে টাইম ওয়েস্ট করব। কেন করব আমি সেই জিনিসটা? আমার দরকার তো শুধু সেকেন্ড ওয়ার্ড আর ফোর্থ ওয়ার্ড। তো আমি সেটাকেই শুধু কনসিডার করছি। জাস্ট ওইটুকুনি আমি রাখবো। এবার হ্যাঁ, তোমরা বলবে অনেকেই যে এই তাহলে প্রথম স্টেপেও কি কোনো শর্টকাট মারতে পারি? ন্যাচারালি এই স্টেপটাতে শর্টকাট না মারলে ভালো হয়। মানে যেহেতু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লেটারকে আমি চেঞ্জ করছি, তার অ্যাকর্ডিং আমার আসছে। তো এতটা মাইন্ড প্রসেসিং করতে গেলে তুমি ভুল করার চান্সেস বেড়ে যাবে। তাই যেখানে আমরা স্কিপ করার, যেখানে শর্টকাট লাগানোর সেখানে শর্টকাট লাগাবো। যেখানে করার সেখানে আমরা করব। এমন কিছু সিলি অ্যাপ্রোচ করব না যেটার দ্বারা হচ্ছে কি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। ওকে? তাই আমরা সেফ এবং অ্যাকুরেট অ্যাপ্রোচকে কাজে লাগাবো। তো ACMP আর ARST এটা পেলাম। এবার কি বলেছে? বলেছে হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেট বিটুইন থার্ড লেটার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড। তাহলে সেকেন্ড ওয়ার্ড মানে থার্ড লেটার। এই সেকেন্ড ওয়ার্ডের থার্ড লেটার দ্য 1 2 3, অর্থাৎ এই যে এম, এই লেটারটাকে কনসিডার করছি। আর বলেছে সেকেন্ড ওয়ার্ড, আচ্ছা, অ্যান্ড সেকেন্ড লেটার অফ দি ফোর্থ ওয়ার্ড।
ফোর্থ ফোর্থ ওয়ার্ড যেটা মানে ফোর্থ ওয়ার্ডের এর যে সেকেন্ড লেটার, অর্থাৎ সেকেন্ড লেটার মানে এই যে এই আর, এটাকে আমি কনসিডার করছি। এবার আমাকে জিজ্ঞাসা করেছে এই এম আর আর এর মধ্যে হাউ মেনি ইংলিশ অ্যালফাবেটিক্যাল লেটার্স আর দেয়ার। তাহলে এম আর আর এর মধ্যে কি কি আসছে? এন ও পি কিউ, তারপরে আর, এই চারটে লেটারই তো আসছে, এম এন ও পি কিউ আর, অর্থাৎ হচ্ছে কি 4 লেটার্স। ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ অনুযায়ী এদের মাঝখানে কটা লেটার আছে? 4 লেটার্স আসছে। এটাই তো প্রশ্ন করেছে, হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ বিটুইন থার্ড লেটার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড, দ্য সেকেন্ড ওয়ার্ডের থার্ড লেটার এম অ্যান্ড সেকেন্ড লেটার অফ দ্য ফোর্থ ওয়ার্ড, ফোর্থ ওয়ার্ডের সেকেন্ড লেটার হচ্ছে আর। এর মাঝখানে এন ও পি কিউ, এই চারটে লেটার আমি পাচ্ছি। ওকে, বোঝাতে পারলাম? তো এরকম টাইপের কোয়েশ্চেন্স এসে থাকে। এগুলো হচ্ছে ফরম্যাট, যে এরকম করে অ্যাপ্রোচটা লাগে আমাকে করতে হবে। যেরকম ইনস্ট্রাকশন বলেছে সেরকম করব। আর মেন্সে যদি এরকম টাইপের কোয়েশ্চেন যেগুলো হয়, এগুলো অ্যাকচুয়াল ডুয়েবল কোয়েশ্চেন্স থাকে। এগুলো কিন্তু এখন দেখে মনে হচ্ছে বাবারে কত লেন্দি, কিন্তু ডোন্ট ওয়ারি, মেন্সের জন্য যখন তোমরা আরো ভালো করে প্র্যাকটিস করবে, যখন আরো ভালো করে তোমাদের কনসেপ্ট গুলো পাকাপোক্ত হয়ে যাবে, তখন এগুলো করতে তোমার মোটেই এত বেশি সময় লাগবে না। আর এত বেশি লিখতেও হয় না, কারণ তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি এত বেশি লিখছি। তো ভাবতেই পারো যে এত বেশি লিখলে কি করে হবে। সত্যি এত বেশি লিখতে হয় না। যখন তোমরা নিজেরাই বুঝে যাবে, দেখবে এর অর্ধেকের ওপর জিনিসপত্র তোমাদের মাইন্ডেই হয়ে যাচ্ছে। আর বাকিটা শুধুমাত্র তোমাদের যতটুকু দরকার ততটুকু ইনফরমেশন তুমি রাফ কপিতে হয়তো নোট ডাউন করবে। ওকে, এবং তখন ইভেনচুয়ালি টাইমটাও অনেক কমে যাবে। আর তাতেও যতটুকু টাইম লাগবে ডোন্ট ওয়ারি, কারণ হচ্ছে মেন্সের জন্য পর্যাপ্ত সময় তোমরা পাবে। প্রিলিমসের মতন অত হুটোপাটি ওখানে থাকবে না। আচ্ছা, ৩ নম্বর কোয়েশ্চেনটা দেখি কি বলেছে। বলা হয়েছে if 1 is added to each odd digit and 1 is subtracted from each even digit of every number, then how many such newly formed 4-digit numbers are there which are having 3 or 4 prime numbers? ভালো করে বুঝবো। অর্থাৎ আমাকে কি করতে হবে? প্রত্যেকটা নাম্বার এখানে কাজ করতে হবে আমাকে। ঠিক আছে? 3 or 4 prime numbers, ভালো কথা। তো ৩ টে অথবা ৪ টে আমার প্রাইম নাম্বার হবে। আল্টিমেট গোল হচ্ছে আমার এটা। ওকে, প্রাইম নাম্বারস থাকবে। ভালো কথা। দেখে নিচ্ছি তাহলে কি হচ্ছে। দেখো, ওকে। তো দেখো কি করে করবো জিনিসটা। দেখো 3, 1, 4, 5 এটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার একটা দেওয়া আছে। এখানে কি করব? 1 is added to the odd digit, এটা ছোট করে এখানে নোট করে নেবো। odd plus 1 করতে হবে। আর 1 is subtracted from even digit, অর্থাৎ even minus 1 করতে হবে। এইটা হচ্ছে আমার ছোট্ট ক্লু। বাস, এবার করতে থাকো। তো অড গুলোকে অ্যাড করে দিলে ৩, ৩ আর একে ৪ হবে, অ্যাড করে দিলে ১, ১ আর একে ২ হয়ে যাবে। ৪ একটা ইভেন নাম্বার, ১ কমিয়ে দেবো তাহলে ৩ হবে। আর ৫ একটা অড নাম্বার, তাহলে যোগ করে দেবো ৬ হবে, তাহলে 4, 2, 3, 6। তো ফার্স্ট নাম্বারটা এলো কত? 4, 2, 3, 6। আমার চাই ৩ টে অথবা ৪ টে প্রাইম নাম্বার থাকবে। কি বলেছে? such newly formed 4 digit numbers are there which are having 3 or 4 prime numbers। এবার দেখো এখানে কটা প্রাইম নাম্বার আছে? এখানে 2 আর 3, এই দুটোই প্রাইম নাম্বার। তো এটা তো আমার হবে না। এটা হবে না, তাই এই কন্ডিশনটা কিন্তু, এই যে 3 বা 4 প্রাইম নাম্বার যে থাকার কথা, এটা প্রথম নাম্বার থেকে কিন্তু হলো না। নেক্সট হচ্ছে আমার 7, 3, 1, 4। ওকে, তাড়াতাড়ি করবো। অডের সঙ্গে ১ এড করবো, অর্থাৎ ৭ আর একে ৮ হবে, ৩ আর একে ৪ হবে, ১ আর একে ২ হবে, আর ৪ থেকে ১ কমালে আমার এখান থেকে ৩ আসবে। কারণ ইভেন নাম্বার কমিয়ে যাবো। আচ্ছা, এবার এখানেও দেখো ৪ আর ৮ এই দুটো তো কোনো মতেই প্রাইম নাম্বার নয়। তো আমাকে বলে যে ৩ টে বা ৪ টে প্রাইম নাম্বার হতে পারে। তো দুটো যদি আমার নন প্রাইম নাম্বার হয়ে থাকে, তাহলে তো আর এটা এমনিতেও সম্ভব নয়। বাকি তো এখানে এই 2 আর 3 এটা যাই হোক না কেন আমার দেখারই দরকার নেই। তো এটাও মিস হয়ে গেল, এটা হলো না। নেক্সট হচ্ছে আমার 2, 3, 8, 5। এটা কি করব? অড এর সঙ্গে ১ অ্যাড, ইভেন থেকে ১ মাইনাস, তাহলে ২ থেকে ১ গেলে ১, ৩ আর একে ৪, ৮ থেকে ১ গেলে তোমার হচ্ছে কত? ৭, এবং ৫ আর একে এটা হবে তোমার ৬। ঠিক করলাম? এটা ইভেন -1, এটা ইভেন -1, এটা অড +1, এটা। তো 1476, তো 1476 এখানেও কিন্তু দেখো একমাত্র 7 এটাই কিন্তু প্রাইম নাম্বার। বাকি 146 কোনটাই কিন্তু প্রাইম নাম্বারের মধ্যে পড়ছে না। এটাও হলো না। নেক্সট হচ্ছে আমার 2318, এটাও করে নেবো। অড +1, অড +1, ৩ এর একে ৪, ১ এর একে ২, ৮ থেকে ১ গেলে ৭, আর ২ থেকে ১ গেলে তোমার হচ্ছে ১, 1427। ঠিক করলাম? ২, ৮, এখানে ৩ একে ৪, ১ একে ২। ঠিক আছে। তো এখানে কি হচ্ছে দেখো 2 আর 7 এই দুটোই কিন্তু একমাত্র প্রাইম নাম্বার। আবার কিন্তু এখানে প্রাইম নাম্বারের কন্ডিশন সলভ করছে, মানে স্যাটিসফাই করছে না। লাস্ট হচ্ছে 4176, অড +1, তাহলে ১ আর একে ২, ৭ আর একে হয়ে যাবে ৮, ৬ থেকে ১ গেলে হবে ৫, ৪ থেকে ১ গেলে হবে আমার ৩। ঠিক করলাম? ইভেন থেকে ১ কমাবো, ইভেন থেকে ১ কমাবো, এখানে ১ এড করবো, এখানে ১ এড করবো। ঠিক আছে? এবার দেখো এটাতে কি হলো? দেখো 3285 পেয়েছি, রাইট? 3285 পেয়েছি। ঠিক তো? হুম, 3285 এখান থেকে আমার এসছে। তো তাহলে এখানে জিনিসটা কি হচ্ছে দেখো, এখানে 2, 3 আর 5 ৩ টে প্রাইম নাম্বার, ৩ টে। ৩ টে কিন্তু আমি এখান থেকে প্রাইম নাম্বার পেলাম। এই
সংখ্যাটা থেকে, যে নতুন যে ফর্ম করা 4 ডিজিট নাম্বারটা যেটা হলো, এখানে 3টে প্রাইম নাম্বার পেলাম। তো আমাকে চেয়েছে হাউ মেনি সাচ নিউলি ফর্মড ডিজিটস 4 ডিজিট নাম্বারস উইল বি ফর্মড, যেখানে হচ্ছে 3 বা 4 প্রাইম নাম্বারস থাকে। তো একমাত্র এই নাম্বারটাতে আমি কিন্তু পেলাম, অর্থাৎ অনলি ওয়ান নাম্বার এমন হবে, ও একমাত্র একটা নাম্বারই এমন হবে যেটা হচ্ছে তোমার কি হচ্ছে, আমার এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। 3 বা 4 প্রাইম নাম্বার যেখান থেকে আসে, দেখো এই 4টেতে কিন্তু হলো না, কেবলমাত্র এই একটা থেকেই পেলাম। বোঝা গেল? তাহলে এরকম টাইপের কিছু অপারেশনস তোমাকে দেবে, যেগুলো তোমাকে স্যাটিসফাই করতে হবে। ফাইন? এগুলো তোমাকে দেখে দেখে করতে হবে অ্যাকর্ডিংলি। পরের কোশ্চেনটা দেখি কি বলেছে। বলেছে ইফ অল দি অ্যালফাবেটস আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যাজ আ সেম সিকোয়েন্স, দেন হাউ মেনি লেটার্স আর রিপিটেড। ভালো করে বুঝবো, খুব ভালো কোশ্চেন, এটা খুবই ভালো কোশ্চেন। এই কোশ্চেনটার মানেটা বুঝতে পারলেই হচ্ছে তোমার অ্যান্সার হবে, নইলে করে হবে না। বলেছে ইফ অল দি অ্যালফাবেটস আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যাজ আ সেম সিকোয়েন্স, দেন হাউ মেনি লেটার্স আর রিপিটেড। ভালো করে বুঝবো এর মানেটা কি বলতে চাইছে। সিম্পল, যদি আমি এখান থেকে কনসিডার করি, এখান থেকে আমি যদি ভালো করে এটা চেক করি, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে টোটাল যে লেটার্স গুলো আছে, যেমন দেখো ইন্ডিভিজুয়ালি, যেমন দেখো CAMP, এদিকে THIN, এদিকে SAME, STARABLE, ইন্ডিভিজুয়ালি যত কটা আছে, যেমন কটা 1 2 3 4 5, 5 4 20 খানা লেটার আছে। 20 খানা লেটারকে একত্রে আমাকে সিকোয়েন্স ওয়াইজ সাজাতে হবে, যেমন কি অ্যালফাবেটিক্যাল অর্ডার। যেমন কি এখানে দেখো স্টার্টিং এ অবশ্যই এ থাকবে। এ কবার আছে? 1 2 3 এবং 4। তো 4 বার এ আছে, তো 4টে এ আমাকে এরকম প্রথমে লিখতে হবে। ভালো কথা। তারপরে এরপরে বি আসা উচিত। বি একবারও আছে? বি, এই একটা বি আছে, তাহলে এই একটা বি লিখলাম। বি আর কোথাও রিপিট হয়েছে? আই ডোন্ট থিংক বি কোথাও রিপিট, বি নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার তাহলে সি আসবে, তাহলে সি একটা সি লিখলাম, এই যে এই একটা সি লিখলাম। তারপর হচ্ছে কোথায় সি আছে? আর কোথাও সি দেখতে পাচ্ছি না। এরকম করে করে সাজিয়ে সাজিয়ে পুরোটাকে কমপ্লিট করতে হবে। ভালো কথা। দিয়ে কি বলেছে? দিয়ে বলেছে এট এইটাই হচ্ছে all the alphabets are arranged in alphabetical order as a same sequence. সেম সিকোয়েন্স বলতে এই জিনিসটাই বলছে, যে পুরোটাকে একসঙ্গে ধরে প্রত্যেকটা ওয়ার্ডের যে সমস্ত লেটার্স গুলোকে একসঙ্গে কনসিডার করে ওটাকে একটা সেম সিকোয়েন্সে একটা সিরিজে সাজাতে হবে। এবার মজার বিষয়, প্রশ্নটা কি দিয়েছে দেখো। দেন হাউ মেনি লেটার্স আর রিপিটেড, মানে কতগুলো লেটার এমন থাকবে যেগুলো রিপিট হবে। অর্থাৎ এই সিকোয়েন্সে সাজানোর পর আমাকে রিপিট দেখতে হবে। অর্থাৎ দেখো এ হচ্ছে এমন একটা লেটার যে রিপিট করছে, আবার দেখো বি রিপিট করছে না, সি রিপিট করছে না। এবার নেক্সট পুরোটা সাজানোর পর আমি বুঝতে পারবো যে কোন লেটারগুলো রিপিট করছে, হ্যাঁ কি না? এটাই আমাকে তো চেয়েছে, যে কোন লেটারগুলো রিপিট করছে। এবার একটা মজার বিষয়, এখানে ভালো করে ভেবে দেখো তো, এই পুরো সিরিজটাকে কি এরকম করে যে সিকোয়েন্স ওয়াইজ যে সাজাতে বলেছে, এই সাজানোটার কি কোনো দরকার আছে? কোনো দরকার আছে? কারণ প্রশ্নটা যেটা করেছে যে হাউ মেনি লেটার্স আর রিপিটেড। তো একটা কথা বলি, সাজানোর পরেও যদি রিপিট করে, তো তার মানে সাজানোর আগেও রিপিট করা উচিত। এমন তো নয় যে সাজালে রিপিট করছে বা সাজালে রিপিট করবে না, এমন তো নয়। আমাকে শুধু জিজ্ঞেস করেছে কবার রিপিট করবে, মানে কটা এমন লেটার আছে যেগুলো হচ্ছে রিপিট করছে, তাহলেই আমার হয়ে যায়। তো সিম্পল, আমি যদি এখানে চেক করি সাজানোর আগেই, তাহলেই তো আমি অ্যান্সার পেয়ে যাবো। যেমন দেখো এ হচ্ছে একটা লেটার যে হচ্ছে বারবার রিপিট করছে, মার্ক করে দিলাম। তারপরে দেখো সি কি কোথাও রিপিট করছে? সি কিন্তু রিপিট করছে না। এম কোথাও রিপিট করছে? দেখো এম রিপিট করছে, তাহলে এখান থেকে এটাকে কনসিডার করলাম, এম রিপিট করছে। ভালো কথা, তাহলে এ পেয়ে গেলাম, এখান থেকে এম পেয়ে গেলাম। আচ্ছা, পি কোথাও রিপিট করছে? পি রিপিট করছে না, ওকে ফাইন। আচ্ছা, টি হচ্ছে রিপিট করছে, দেখো টি এখানে রিপিট করে গেছে, টি রিপিট করে গেল, খুব ভালো কথা। যেখানে যেখানে রিপিট করছে সেগুলো ক্যান্সেল করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এগুলো রিপিট করে গেছে, এটা রিপিট করে গেছে। আচ্ছা, টি রিপিট করে গেছে, ভালো, টি রিপিট করেছে। আচ্ছা, এইচ কোথাও রিপিট যাচ্ছে? এইচ রিপিট করছে না। আই কোথাও যাচ্ছে নাকি? আই কোথাও যাচ্ছে না। এন ও যাচ্ছে না কোথাও। আচ্ছা, আচ্ছা এ তো এখান থেকে অলরেডি হয়ে গেছে, চলো। এস কোথাও রিপিট হচ্ছে? দেখো এস রিপিট হচ্ছে, এস রিপিট হচ্ছে, তাহলে এখান থেকে আরেকটা রাইট মারলাম যে হ্যাঁ রিপিট পেয়ে গেছে একটা। ই কোথাও রিপিট করছে? এই যে ই রিপিট করছে, ই রিপিট করছে, আরেকটা পেয়ে গেলাম, ভালো কথা। বাস, এখানে তো এ তো অলরেডি রিপিট হয়ে গেছে, আর কোন জায়গায় রিপিট করছে? আর রিপিট করছে না। বি আর এল এর মধ্যে কিছু রিপিট করছে, অর্থাৎ টোটাল কটা রিপিট পেলাম? 5 লেটার্স। 5টা লেটার্স থাকবে এমন যেগুলো রিপিট করছে। সিম্পল, এভাবেই করব। এখানে তো আমি তোমাদের জন্য অপশনস রাখিনি। যখন অপশনস থাকবে তখন তুমি অনেক সহজে এলিমিনেট করতে পারবে। অপশনে হয়তো কেমন করে থাকবে, অপশন নাম্বার এ হয়তো থাকবে 1, অপশন নাম্বার বি হয়তো থাকবে তোমার 3, অপশন নাম্বার সি হয়তো থাকবে তোমার হচ্ছে 4, অপশন নাম্বার ডি হয়তো থাকবে মোর দ্যান 4, হ্যাঁ?
মোর দ্যান 4, আর অপশন নাম্বার বি হয়তো থাকবে তোমার হচ্ছে নান অফ দিস, এরকম টাইপের কিছুটা থাকবে। তো এই যে মোর দ্যান 4 অপশনটা তখন অটোমেটিক হয়ে যাবে 5 লেটার্স, মানে মোর দ্যান 4 অপশন নাম্বার ডি তখন তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বোঝা যাচ্ছে কিভাবে করছি? তো তার মানে এরকমও কিছু প্রশ্ন থাকবে যেগুলোতে কি হবে, একটা তোমাকে অপারেশন করতে বলবে, কিন্তু ভালো করে খুঁটিয়ে করলে তুমি যখন প্রশ্নটা চেক করবে দেখবে ওই অপারেশনটা না পারফর্ম করেও তুমি কিন্তু অ্যান্সারটা বার করতে পারছো। ডিজায়ারেবল যে অ্যান্সারটা তোমার দরকার সেটা বেরিয়ে যাচ্ছে। ওকে? তো এরকম টাইপের কিছু মানে একটু টুইস্টিং কোয়েশ্চেনও দেবে, যেগুলো তোমার হচ্ছে ইন্টেলিজেন্স এবং প্রেজেন্স অফ মাইন্ড যেটা সেটাকেও চেক করার জন্য দেওয়া হবে। হ্যাঁ, তো এই জাতীয় কোয়েশ্চেন্সও প্র্যাকটিস করতে হবে। এখানে তোমাদের এত বেশি লোড নেওয়ার কিছু নেই এই মুহূর্তে, কারণ এখন যারা অনেকেই বিগিনার্স যারা নতুন দেখছো, অ্যান্ড ন্যাচারালি এই ক্লাসগুলো বিগিনার্সদের জন্যই। তো তারা জাস্ট কনসেপ্ট গুলো বোঝো, যে টাইপ গুলো করাচ্ছি সেই টাইপ গুলোর সঙ্গে নিজেকে একটুখানি খাপ খাইয়ে নাও, একটু অ্যাকাস্টমড করে নাও, অভ্যস্ত হয়ে যাও। তারপরে একটু এক্সারসাইজেস প্র্যাকটিস করো, তারপরে নেক্সট চ্যাপ্টার গুলোতে এগিয়ে যাও, ঠিক যে সিকোয়েন্সটা আমি তোমাদেরকে বলে রেখেছি ফলো করার জন্য। ওকে? এত বেশি এখন চাপ নেওয়ার দরকার নেই যে এরকম টাইপের এত জটিল প্রশ্ন বা কিছু। তোমরা জাস্ট কনসেপ্টটুকু ক্লিয়ার করো। বাকি যখন মেন্স লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করা হবে, প্রিলিমিনারির আরো ডিপ কোশ্চেন যখন প্র্যাকটিস করা হবে, তখন কিন্তু ইন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে এগুলো এমনি তোমাদের গ্রিপে চলে আসবে। এবং এই আমাদের ফাউন্ডেশন কোর্সটা কমপ্লিট হলে আমি কিন্তু প্র্যাকটিস সেশনস নিয়ে আসবো তোমাদের জন্য। ওকে? ফাউন্ডেশন কোর্স আমরা একবারই করব। এইটা ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে অলওয়েজ। যদি কোন রকম কোনো চ্যাপ্টারসে কিছু চেঞ্জেস হয় তবে করেই ওই প্লেলিস্টের মধ্যে আমি সেটাকে আপডেট করব। আদারওয়াইজ এটাই তোমার অ্যাজ ইট ইজ থাকবে যেমন দেওয়া রইলো। যারা নতুন ক্যান্ডিডেটস এড হতে থাকবে তারা জাস্ট এই ফাউন্ডেশন প্লেলিস্টটাকে একবার করে যদি পুরোটা গো থ্রু করে নাও, কনসেপচুয়াল ল্যাগস বা প্রবলেম বলে কিছু থাকবে বলে আমার অন্তত মনে হয় না। তাছাড়াও যদি কোনো প্রবলেম হয়, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে জয়েন করো, আমাকে গ্রুপে মেসেজ করতে পারো বা ইনবক্সে পার্সোনাল মেসেজ করতে পারো, আমি হেল্প করে দেবো। পরের কোশ্চেন এগোই তাহলে, কোশ্চেন নাম্বার 5 বলেছে ইফ অল দ্য নাম্বারস আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম রাইট টু লেফট। এই দেখো এখানে বলে রেখেছে ফ্রম রাইট টু লেফট, রাইট টু লেফট বলে দিয়েছে, তো তাহলে ওটাই করতে হবে। কি করতে হবে? অল দ্য নাম্বারস আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট সাজাবো, রাইট সাইড থেকে লেফট সাইড, রাইট সাইড থেকে লেফট সাইড, বড় থেকে ছোট করব অ্যাজ আ সিকোয়েন্স। দেন হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দি নাম্বার হুইচ ইজ অ্যাট এক্সট্রিম লেফট অ্যান্ড 16 ফ্রম রাইট হ্যান্ড। ভালো করে বুঝবো। বলেছে ইফ অল দ্য নাম্বারস আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম রাইট টু লেফট অ্যাজ আ সিকোয়েন্স, দেন হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার। দেখো অ্যাজ আ সিকোয়েন্স, এই অ্যাজ আ সিকোয়েন্স কথাটা কিন্তু আমাকে মানে বুঝতে হবে। ওকে? এই অ্যাজ আ সিকোয়েন্স কথাটার মানে আমাকে বুঝতে হবে। অ্যাজ আ সিকোয়েন্স মানে কি? আবার সেই একটাই কথা, এক লাইনে, মানে দেখো প্রত্যেকটা ডিজিটকে কনসিডার করবো, 7 3 1 4 2 3 8 5 প্রত্যেকটা ডিজিটকে, অর্থাৎ বড় থেকে ছোট। অর্থাৎ কি, সব থেকে ছোট সংখ্যাটা দিয়ে রাইট সাইডে স্টার্ট করবো, তারপরে যত লেফটের দিকে এগোবো সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই 4176 2318 2385 এইগুলোকে কিন্তু ধরবো না এখানে। ভালো করে বুঝবে, এখানে কিন্তু ধরবো না। এখানে কিন্তু এরকম হবে না জিনিসটা যে 2318 সব থেকে ছোট সংখ্যা, এটাকে আগে লিখলাম, তারপরে 2385, তারপরে এটা ওর থেকে বড় এটা লিখলাম, তারপরে 4176 এটা ওর থেকে বড় এটা লিখলাম, এরকম করে হবে না কিন্তু। বলেছে ইফ অল দ্য নাম্বারস আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম রাইট টু লেফট অ্যাজ আ সিকোয়েন্স, অ্যাজ আ সিকোয়েন্স, তার মানে হচ্ছে আমাকে অল যে নাম্বারস গুলো সেগুলোকে আমাকে কনসিডার করে এগুলোকে লিখতে হবে। ওকে? তো একবার এগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে আমি, যে এটা এখানে অ্যাপ্রোচটা কি কাজে লাগাতে পারি। কিছুটা ওই আগের অঙ্কটার আগের প্রবলেমটার মতনই, যেখানে আমাকে ওয়ার্ডস গুলো অ্যারেঞ্জ করতে বলেছিল, লেটার্স গুলোকে অ্যারেঞ্জ করতে বলেছিল, সেটার মতনই। তো দেখো আমরা এটাতে কিরকম অ্যাপ্রোচ কাজে লাগাতে পারি। ফার্স্ট অফ অল আমাকে বলেছে নাম্বার হুইচ ইজ আর এক্সট্রিম লেফট হ্যান্ড। দেখো এক্সট্রিম লেফট হ্যান্ড অর্থাৎ এখানে ছোট, তার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড়, এরকম করতে করতে একদম লেফটে যে নাম্বারটা থাকবে, তো বোঝা যাচ্ছে এটা এটা সব থেকে হাইয়েস্ট নাম্বার হবে, এটা সব থেকে হাইয়েস্ট হবে, হ্যাঁ কি না? এইখানে যে নাম্বারটা থাকবে সেটা সব থেকে হাইয়েস্ট হবে। এবার দেখো পুরোটা সাজিয়ে লেখার আগে আমি একবার দেখে নিই যে সবথেকে হাইয়েস্ট ডিজিট এখানে কোনটা আছে। দেখো 7, এখানে সবথেকে হাইয়েস্ট 7, তারপরে এখানে 8, তাহলে 8 সবথেকে হাইয়েস্ট হয়ে গেল। 8 এর উপরে কিছু আছে, 8 এর উপরে কিছু নেই। তাহলে সবথেকে হাইয়েস্ট ডিজিট 8 হবে, যেটা হচ্ছে এক্সট্রিম লেফটে থাকবে। তাহলে এইটা তো আমি পেয়ে গেলাম। আর আমাকে কি জিজ্ঞেস করছে, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট। প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন, তাহলে 8 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে। কি মাল্টিপ্লাই হবে? 16 ফ্রম দ্য রাইট হ্যান্ড। ভালো করে বুঝবো। 16 ফ্রম দ্য রাইট হ্যান্ড, রাইট সাইড থেকে 16th নাম্বার। এবার আমি একটা কনসিডার করি একটা জিনিস, যে টোটাল কতগুলো ডিজিট আছে। দেখো এখানে 4টে, 4টে 8টা, 4এ 12টা, 4এ 16টা। টোটাল হচ্ছে তোমার 1 মিনিট 16টা, সরি এখানে তো প্রথমে একটা নাম্বার আছে, ভুলে যাচ্ছি। 16 4এ 20টা, টোটাল কতগুলো আছে? টোটাল আমার 20টা নাম্বার আছে। ভালো করে বুঝবো, টোটাল আমার 20টা নাম্বার আছে। ওকে? তো এখানে 1 2 3 4 এরকম করতে করতে 20টা করব। তো ভালো করে বুঝবো, আমাকে বলেছে 16th ফ্রম দ্য রাইট হ্যান্ড, তো রাইট সাইড থেকে 16th। ভালো করে বুঝবো, রাইট সাইড থেকে এটা বলেছে 16th। ওকে?
এই যে জায়গাটা, এটা হচ্ছে রাইট সাইড থেকে 16, এই যে এই নাম্বারটা, মাঝখানে একটা নাম্বার রয়েছে। তার মানে এইদিকে কটা নাম্বার অলরেডি পার করেছি? রাইট সাইডে আমি 15টা নাম্বার পার করে এসেছি। রাইট সাইড থেকে ভালো করে বুঝবো, রাইট সাইড থেকে আমি 15টা নাম্বার পার করে তারপরে এইটা হচ্ছে আমার 16তম নাম্বার, যেটাকে আমি এই দেখো মার্কিং করছি, এটাই আমার 16th ডিজিট, এটাই আমার 16th নাম্বার, হ্যাঁ কি না? তাহলে 15টা নাম্বার প্লাস এই এক হচ্ছে 16টা নাম্বার। আর বাকি এদিকে কটা নাম্বার থাকবে? এদিকে তাহলে আমার একটা, দুটো, তিনটে, চারটে নাম্বার থাকবে, হ্যাঁ কি না? তবে করে তো আমার টোটাল 20টা নাম্বারের সিরিজ কমপ্লিট করছে। দেখো রাইট সাইড থেকে 15টা নাম্বার, 15, এইখানে 16 ডিজিট একটা সংখ্যা, তাহলে 15টাকে 16টা সংখ্যা হলো। আর তাহলে বাকি চারটে সংখ্যা এদিকে থেকে এইখানে এসে আমার তোমার সিরিজটা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ কি না? এটা আমার এক্সট্রিম লেফট হ্যান্ড হয়ে যাচ্ছে। এই যে এইটাই হচ্ছে তোমার এক্সট্রিম সেই লেফট হ্যান্ডের এই সংখ্যাটা যেটা হাইয়েস্ট বলে এখানে মার্ক করছি, যেটা এখানে 8 বসবে। তাহলে একটা জিনিস যদি বলি যে রাইট সাইড থেকে যদি আমি 16th বলি, তাহলে লেফট সাইড থেকে ওইটা কোন নাম্বার হচ্ছে ভালো করে বলো তো? রাইট সাইড থেকে এই যে এই নাম্বারটা আমার তো দরকার আলটিমেটলি এই পজিশনের নাম্বারটা। তো রাইট সাইড থেকে এটা যদি 16th পজিশনে থাকে, লেফট সাইড থেকে কত নম্বর পজিশনে থাকবে? দেখো 1 2 3 4 5, এই যে 5th। লেফট সাইড থেকে কিন্তু এটা 5th পজিশনে লাই করছে, বোঝা যাচ্ছে? লেফট সাইড থেকে এটা আমার 5th পজিশনে লাই করছে। ভেরি ইজি, কোনো অসুবিধা হওয়ার কথা না এই জায়গা থেকে। আর তোমরা এটা জানো যে এটা বার করার একটা সহজ উপায় আছে। দেখো রাইট সাইড থেকে 16th মানে লেফট সাইডেরটা কি করে বার করব? লেফট সাইডেরটা বার করব, অতি সহজ ব্যাপার। টোটাল নাম্বার, একটা ফর্মুলা হয়, টোটাল নাম্বার যেটা হচ্ছে বেসিক্যালি 20 মাইনাস হচ্ছে র‍্যাঙ্ক ফ্রম রাইট সাইড প্লাস 1। এইটা হচ্ছে আমার একটা ফর্মুলা মতন ধরতে পারো যে লেফট সাইড, রাইট সাইড থেকে যদি 16th হয় তাহলে লেফট সাইড থেকে কত? তো টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার হচ্ছে আমার 20 মাইনাস হচ্ছে রাইট সাইড থেকে 16, তাহলে 20 থেকে 16 বাদ দেবো, আর তার সঙ্গে 1 যোগ করবো। তো 20 থেকে 16 বাদ দিলে হয় 4, আর 4 আর 1 যোগ করলে হয় 5। তাহলে লেফট সাইড থেকে আমার 5th হবে। এইভাবে বার করা যায়, ওকে? তো লেফট সাইড থেকে 5th মানে কি হবে? রাইট টু লেফট হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, মানে রাইট টু লেফট গেলে আমি ছোট থেকে বড় অর্ডারে সাজাচ্ছি। তাহলে উল্টোটা লেফট সাইড থেকে রাইট সাইড আসা মানে আমি কি করব? বড় থেকে ছোটতে যাব, রাইট? তো বড় থেকে ছোটতে যেতে গিয়ে আমাকে 5th পজিশনটা খুঁজতে হবে, 5th। তাহলে এবার দেখো এটা ফাইন্ড আউট করাটা একটু ইজি হয়ে যাবে, কারণ দেখো রাইট সাইড থেকে 16টা সংখ্যা লেখার থেকে লেফট সাইড থেকে 5টা সংখ্যা লেখা ইজি। তো দেখো প্রথমে 8 আসবে, ভালো কথা। 8 কবার আসবে? 8 দুবার আসবে। তাহলে একবার, দুবার 8 হয়ে গেল, খুব ভালো কথা। 8 এর পর কত আসবে? তোমার 7 আসবে, 7। 7 একবার আসবে, 7 দুবার আসবে। তাহলে 7 একবার হলো, 7 দুবার হলো। 4টে সংখ্যা হয়ে গেল। এবার এই যে নেক্সট সংখ্যাটা 5th, এটা আমার দরকার আছে। কি আসবে? 7 এর পর 6 আছে কোথাও? 6, এই যে 6 আছে। ব্যাস 6 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সংখ্যা যেটা দরকার ছিল। তাহলে একদম লেফটে যেটা হাইয়েস্ট সেটা হচ্ছে 8, আর যেটা আমার দরকার ছিল পরেরটা 6। এই দুটোর আমাকে প্রোডাক্ট বার করতে হবে। তাহলে 8 × 6 করলে আমার চলে আসছে 48। 48 হয়ে গেল আমার অ্যান্সার। বোঝা গেল? অ্যাপ্রোচটা এখানে একটু ডিফারেন্ট কাজে লাগালাম। 16th বলেছিল রাইট সাইড থেকে, তো আমি প্রথমে চাইলেই গোটা সিরিজটাকে কিন্তু লিখতে পারতাম পাগলের মতন, কিন্তু লেখার দরকার নেই। লেখার দরকার নেই, অল্টারনেট অ্যাপ্রোচটা বোঝানোর চেষ্টা করছি। বলতে চেয়েছে জিনিসটা এরকম যে আমাকে প্রথমে পুরো সিরিজটা আমি এরকম করে পুরোটা লিখে নিলাম। মোট 20টা নাম্বারের একটা তোমার সিরিজ দাঁড়াবে। আর বলেছে কত? প্রোডাক্ট অফ দ্য নাম্বার হুইচ ইজ এট এক্সট্রিম লেফট। এক্সট্রিম লেফট মানে লেফট সাইডে একদম শেষ যে সংখ্যাটা সেটা। আর রাইট সাইড থেকে 1 2 3 4 করে যে 16th নাম্বার যে সংখ্যাটা আসবে, 16 নাম্বার যে সংখ্যাটা যেটা থাকবে, সাপোজ এই সংখ্যাটা, এদের দুজনের মধ্যে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি পেয়ে যাবো। আমি কি করলাম? একটু ঘুরিয়ে নাক দেখালাম। যেটাতে করে আমার আল্টিমেটলি সহজ সুবিধাটা হলো। আমি দেখলাম যে একদম লেফট এন্ডে বলছে মানে বোঝাই যাচ্ছে যে যদি অ্যাসেন্ডিং অর্ডার হয় তাহলে এই সাইডে সবথেকে ছোট সংখ্যাটা থাকবে, সবথেকে ছোট। এই সবথেকে ছোট সংখ্যাটা আমার হচ্ছে এইখানে থাকবে। আর সবথেকে বড় সংখ্যাটা হচ্ছে আমার এই লেফট হ্যান্ডেই থাকবে। লেফট হ্যান্ডে যখন শেষ হবে তখন সবথেকে হাইয়েস্ট সংখ্যাটা দিয়ে শেষ হবে। তো আমি যদি গোটা নাম্বারের মধ্যে সবথেকে হাইয়েস্ট নাম্বার কোনটা সেটা দেখে নিই, তাহলেই তো পেয়ে গেলাম যে একদম লেফটে কে থাকছে। ওটা একটা ফাইন্ড আউট করা হয়ে গেল। আর রইল বাকি এবার রাইট সাইড থেকে 16th কে খুঁজে বার করা। তো আমি জানি টোটাল 20টা নাম্বার আমার সিরিজটার মধ্যে থাকবে যদি সাজানো হয় সিকোয়েন্সিয়ালি। তাহলে রাইট সাইড থেকে 16তম মানে লেফট সাইড থেকে কত হচ্ছে সেটা একবার বার করে নিলাম। তো রাইট সাইড থেকে 16th মানে আমি ক্যালকুলেশন করে দেখলাম লেফট সাইড থেকে হচ্ছে 5th। তো লেফট সাইড থেকে 5th মানে কি করব? আমি লেফট সাইড থেকে রাইট সাইড যাওয়া মানে উল্টো হয়ে যাবে। বড় থেকে ছোট তখন ডিসেন্ডিং অর্ডারে যাব। জাস্ট ডিসেন্ডিং অর্ডারে আমি 5টা সংখ্যাকে একটুখানি কনসিডার করে দেখে নিলাম কত হচ্ছে। এটাকে ফাইন্ড আউট করতে অত টাইম লাগলো না। এটা 6 হয়ে গেল। তাহলে 8 × 6 48 চলে আসলো। তো এটা হচ্ছে অ্যাপ্রোচ। দুরকম ভাবেই করা যেত। কিন্তু শুধুমাত্র অ্যাপ্রোচ এর ডিফারেন্সটা তোমার টাইম টেকিংটাকে বাড়াবে বা কমাবে। তো এই অ্যাপ্রোচ এর দিকটাতে তোমাদেরকে হতে হবে সচেতন। বোঝা গেল? ওকে। এটা আরেকটা
টাইপ, নতুন টাইপ এবার একটা করব। সেটা হচ্ছে এখানে কি করা হচ্ছে, এখানে তোমার হচ্ছে কিছু স্টেপস থাকবে এবং স্টেপস এর মাধ্যমে তোমাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ওকে, দেখো স্টেপ 1 কি বলেছে? স্টেপ 1 বলেছে যে ইফ আ সিম্বল ইজ ইমিডিয়েটলি প্রেসিডেড অ্যান্ড ফলোড বাই আ লেটার দেন রাইট ইট বিটুইন 6 অ্যান্ড জেড। অর্থাৎ কি বলেছে স্টেপ 1 এ বলেছে যদি কোনো একটা সিম্বল থাকে যেটা কি হচ্ছে ইমিডিয়েটলি প্রিসিডেড অ্যান্ড ফলোড বাই এ লেটার, অর্থাৎ এর আগেও একটা তোমার লেটার থাকবে এবং এর পরেও একটা লেটার থাকবে, এরকম যত কটা সিম্বল আমার থাকবে সেগুলোকে কি করবো, এই 6 আর জেড এর মাঝখানে লিখতে হবে। তো 6 আর জেড কোথায়? এই যে 6 আর এই যে জেড, মানে এদের মাঝখানে কি করতে হবে, আমাকে ওই সিম্বলস গুলোকে লিখতে হবে। কোন অর্ডারে লিখবো? যে অর্ডারে আমি পাবো। আগে যে সিম্বলটা পাবো লেফট সাইড থেকে রাইট সাইডের মধ্যে, আগে যে সিম্বলটা এই কন্ডিশনের মধ্যে পাবো তাকে আগে লিখবো, তারপরে পরেরটাকে লিখবো, এরকম করতে করতে এবার আমাকে এরকম কন্ডিশনে কি করতে হবে, যে স্টেপ 1 বলে আমাকে একটা নোট করে নিতে হবে বা S1 করে নোট করতে পারো। দিয়ে আমাকে স্টেপ 1 এর কাজটা করে নেওয়ার পর সিরিজটা কি হচ্ছে সেই রিভাইজড সিরিজটা আমাকে লিখে নিতে হবে। এখানে সিরিজ লিখতে হবে, তা না হলে কিন্তু হবে না। কারণ দেখো এর উপর ভিত্তি করে তোমার কোশ্চেন থাকবে। দেখো বলেছে কোশ্চেনটা পড়ো, উইথ রেসপেক্ট টু দ্য সিকোয়েন্স আফটার স্টেপ 2 ফর দ্য ফলোইং আর অ্যালাইক ইন দ্য সেম ওয়ে হুইচ, এখানে কমপ্লিট হয়নি কোশ্চেনটা, হুইচ ডাজন্ট বিলং টু দ্য গ্রুপ, এটা হবে ফাইনাল অ্যান্সার। ওকে ওকে, চলো এরকম থাকবে। আচ্ছা এরকম একটা কোশ্চেন থাকবে, হাউ মেনি সিম্বলস আর টু দ্য লেফট অফ সেকেন্ড ভাওয়েল ফ্রম দ্য রাইট হ্যান্ড ইন দ্য সিকোয়েন্স আফটার স্টেপ 1। তো স্টেপ 1 এর পর সিরিজ কি হচ্ছে, স্টেপ 2 এর পর সিরিজটা কি হচ্ছে, এটা আমাকে জানতে হবে। তা না জানলে পরে আমি কিন্তু এই কোশ্চেন গুলো করতে পারবো না। অটোমেটিক এখানে আমাকে তাহলে একটু সময় খরচ করতে হবে, যেখানে সময় খরচ করা সেখানে করতেই হবে। তো কি করে করবো, দেখো তো ফার্স্ট স্টেপ 1 এ যে সিম্বলস, এমন এমন সিম্বলস আমাকে খুঁজে বার করতে হবে যার আগেও লেটার আছে পরেও লেটার আছে, খুঁজে বার করি। তো ফার্স্ট সিম্বল হচ্ছে হ্যাশ, তার আগে তো লেটার আছে কিন্তু পরে লেটার নেই, তাহলে এটা হবে না। সেকেন্ড সিম্বল হচ্ছে অ্যাট দ্য রেট, তার আগে লেটার নেই, নাম্বার আছে, তো এটাও হবে না। নেক্সট সিম্বল হচ্ছে পার্সেন্টেজ, কিউ আর আর। দেখো তো পার্সেন্টেজ হচ্ছে আমার একটা সিম্বল, নোট ডাউন করলাম, পার্সেন্টেজ হচ্ছে আমার ফার্স্ট সিম্বল যেটা আমার এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে। নেক্সট সিম্বল হচ্ছে এম পার্সেন্টেজ, যার আগে পরে কিন্তু লেটার হচ্ছে না, আগে তো আছে বাট পিছনে নেই। নেক্সট হচ্ছে স্টার, দেখো আগেও লেটার আছে পরেও লেটার আছে, তাহলে এম পার্সেন্টের পর আমার এখানে থাকবে স্টার। ওকে, স্টারের পর ডলার, কিন্তু ডলারের আগে লেটার আছে পরে লেটার নেই, তাহলে এটা স্যাটিসফাই করছে। স্টার আর মানে পার্সেন্টেজ আর স্টার এই দুটো সিম্বল হবে 6 আর জেড এর মাঝখানে লিখবো। তো সিরিজটা কিরকম হয় লিখি, দেখো O8F #4 @M2EQ। তো পার্সেন্টেজ আর স্টার, কিউ এর পর পার্সেন্টেজ, এটা এখান থেকে এলিমিনেট হয়ে যাবে, তো কিউ এর পর পার্সেন্টেজটা লিখতে পারবো না, তাহলে আমাকে আর লিখতে হবে, টি লিখতে হবে, এম পার্সেন্টেজ লিখতে হবে। এই যে এবার আসছে 6 এর পর কি করব, আমি পার্সেন্টেজ আর স্টার আগে লিখবো। 6 এর পর আমি আগে পার্সেন্টেজ লিখবো, তারপরে স্টার লিখবো, তারপরে জেড লিখবো। কেন, এই যে 6 আর জেড এর মাঝখানে এখানে লিখতে বলেছিল এগুলোকে, তাই 6 আর জেড এর মাঝখানে ঢুকিয়ে দিলাম। জেড এর পর স্টার আছে কিন্তু আর কিন্তু স্টার লিখবো না, কেন, কারণ স্টারের পজিশন আমি চেঞ্জ করে এখানে ঢুকিয়ে দিয়েছি স্টারকে। তো স্টার এখান থেকে এলিমিনেট হয়ে জেড এর পর সোজা আমার এন আসবে, তারপরে এস হবে, তারপরে হবে ডলার, তারপরে 7, তারপরে হবে এ। এটা হয়ে গেল, দ্যাটস ফাইন। স্টেপ 1 আমার কমপ্লিট। আচ্ছা স্টেপ 2 তে কি বলেছে, ইফ আ নাম্বার ইজ প্রেসিডেড বাই আ সিম্বল অ্যান্ড ফলোড বাই আ লেটার, অর্থাৎ নাম্বারকে নিয়ে কাজ করতে হবে। তো নাম্বারে কি হবে, ইফ আ নাম্বার ইজ প্রিসিডেড বাই আ সিম্বল, মানে নাম্বারের আগে একটা আমার সিম্বল থাকবে, ভালো কথা, অ্যান্ড ফলোড বাই আ লেটার, এবং পিছনে একটা তোমার লেটার থাকবে। তাহলে এরকম জাতীয় যে নাম্বারস গুলো সেগুলোকে কি করতে হবে, রাইট ইট বিটুইন এম অ্যান্ড 2, এম আর 2 এর মাঝখানে লিখতে হবে। এবার মজার বিষয়, স্টেপ 2 এর এই যে অপারেশনটা করব, এটা কিসের উপর করব? অরিজিনাল যে সিরিজটা দেওয়া আছে তার উপর করব, নাকি স্টেপ 1 যেটা অরিজিনাল সিরিজটাকে চেঞ্জ করে স্টেপ 1 এ যে সিরিজটা পেলাম তার উপরে করব? দুটো সিরিজ তো এক নয়, দুটো সিরিজের কন্ডিশনস পাল্টে গেছে, তো কোথায় করব? এর জন্য লাস্টে দেওয়া আছে দেখো একটা নোট, এই নোট টাইপের যে জিনিসগুলো থাকবে এরকম কোশ্চেনে খেয়াল করবে। লেখা হচ্ছে স্টেপ 2 ইজ পারফর্মড আফটার স্টেপ 1, অর্থাৎ প্রথমে আমাকে স্টেপ 1 করতে হবে, তারপর স্টেপ 1 এর অ্যাকর্ডিং আমাকে স্টেপ 2 ফলো করতে হবে। ওকে, স্টেপ 1 এ যে ঘটনাটা ঘটলো তারপর আমাকে স্টেপ 2 টা করতে হবে, অর্থাৎ স্টেপ 1 এর সিরিজের উপর আমাকে এই কন্ডিশনটা এপ্লাই করতে হবে। তো স্টেপ 1 এ খুঁজে বার করতে হবে এই নতুন সিরিজের উপর যে এমন নাম্বারস কোথায় আছে যার আগে সিম্বল পিছনে লেটার, ভালো কথা। তো আমাকে সিম্বল গুলোকে খোঁজা দরকার, কারণ সিম্বল ফাইন্ড আউট করাটা ইজি, সিম্বল নাম্বার লেটার এই অর্ডারটা ফাইন্ড আউট করি। তো ফার্স্ট সিম্বল কোথায়, দেখো যে ফার্স্ট সিম্বল হচ্ছে এখানে সিম্বল, তারপরে নাম্বার, কিন্তু লেটার নেই, অতএব এটা বাদ হয়ে যাবে। তারপর নেক্সট সিম্বল হচ্ছে @, সিম্বলের পর নাম্বার হওয়া উচিত, নেই, বাদ হয়ে যাবে। নেক্সট হচ্ছে সিম্বল, এটা সিম্বলের পর নাম্বার আছে কিন্তু লেটার নেই, বাদ হয়ে যাবে। নেক্সট সিম্বল হচ্ছে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজের পর তোমার হচ্ছে নাম্বার থাকা উচিত, নেই, বাদ হয়ে যাবে। স্টারের পর নাম্বার থাকা উচিত, সিম্বলের পর নাম্বার নেই, বাদ হয়ে যাবে। লাস্ট সিম্বল হচ্ছে ডলার,
ডলার্স হচ্ছে সিম্বল, সিম্বলের পর নাম্বার আছে, নাম্বারের পর লেটার আছে, অর্থাৎ ডলার হচ্ছে আমার একমাত্র এখান থেকে ফাইন্ড আউট করতে পেরেছি ডলার, একমাত্র একটাই সিম্বল আছে। তো একটা সিম্বল অসুবিধা নেই। তাহলে স্টেপ 2 টা আমি কি করব, এখানে আমাকে M আর 2, অর্থাৎ M আর 2 বলতে এই যে মাঝখানে পজিশনটা, এই যে মাঝখানটা এইখানে লিখতে হবে। তো সিম্পল লিখে দেবে এখানে O8F#4 তারপরে বসিয়ে দাও ডলার, তারপরে লিখে দাও 2EQ আর T M%6% এবার ডলার কিন্তু এখান থেকে বাদ হয়ে গেছে, তাই ডলারকে কিন্তু আর এখানে লিখবো না, S7 আর A হয়ে যাবে। তো এটা হয়ে গেল আমার স্টেপ 2 অ্যান্ড স্টেপ 1, দুটো স্টেপ আমি এখান থেকে পেয়ে। ওকে, তাহলে এটা এখান থেকে এটা করা গেল। কিন্তু জাস্ট মিনিট, এখানে একটা ছোট ভুল হয়েছে, এখানে একটা ছোট ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি ডলারকে টার্গেট করেছি, অ্যাকচুয়ালি ডলার তো নয়, ডলার তো না, আমার তো টার্গেট হচ্ছে নাম্বার, অর্থাৎ সিম্বল নাম্বার লেটার, অর্থাৎ এই নাম্বার 7, এই নাম্বারটা আমার টার্গেট। সরি, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তো 7 আমার টার্গেট, এখানে আমাকে 7 বসাতে হবে, M আর 2 এর মাঝখানে এখানে 7 হবে। ওকে, তো খুব সাবধান, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু সিলি মিস্টেক্স করলে কিন্তু একদম চলবে না। এখানে আমাকে 7 বসাতে হবে, M72 হবে এখান থেকে। আর ডলার যেরকম ছিল, NS এর পর ডলার যেমন ছিল, ডলারটা ডলারের জায়গাতেই থাকবে, শুধু 7টা এখান থেকে এলিমিনেট হবে। হ্যাঁ, NS তারপরে ডলার থাকবে, 7টা এলিমিনেট হয়ে শুধুমাত্র A পড়ে থাকবে, 7টা এখানে M আর 2 এর মাঝখানে চলে আসবে। দেখো এখানে ফাইন্ড আউট করার জন্য আমি সিম্বল, নাম্বার, লেটার, সিম্বল গুলোকে ফাইন্ড আউট করছিলাম, কিন্তু আমার কিন্তু টার্গেট ছিল নাম্বার। ওকে, ওটাই আমি ভুল করেছিলাম যে সিম্বলকে প্লট করে দিয়েছিলাম, আগেটা তো সিম্বল ছিল, তো সেই হিসাবে একটু কনফিউশন হয়ে গেছিল। তো যাই হোক, কনফিউজ হবে না একদম। স্টেপ 1 আর স্টেপ 2 আমরা দুটো স্টেপ এখান থেকে পেয়ে গেলাম, এটা গেল আমার ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। আশা করছি বুঝতে পারছো ব্যাপারটা। এবার দেখি আমাদের প্রশ্ন কি আছে। প্রশ্ন বলেছে উইথ রেসপেক্ট টু দ্য সিকোয়েন্স আফটার স্টেপ 2, 4 অফ দ্য ফলোইং আর অ্যালাইক ইন আ সেম ওয়ে হুইচ ডাজন্ট বিলং টু দ্য গ্রুপ, অর্থাৎ স্টেপ 2 এর অ্যাকর্ডিং আমাকে দেখতে হবে। দেখো অপশনস চেক করব, ই আর এম বলেছে, স্টেপ 2 তে ই আর এম কি হিসাবে আছে, দেখো ই আছে, ই এর পর এক ঘর বাদ দিয়ে রাইট সাইডে আর, আর ই এর পর এক ঘর দু ঘর ছেড়ে লেফট সাইডে এম, এটা হচ্ছে একটা লজিক ফলো করছে। আচ্ছা, নেক্সট আছে তোমার Z36 আছে অপশনে, Z36 কি একই লজিক ফলো করছে? Z36, Z36, জেড কোথায় আছে? আচ্ছা, Z36, আমি কি ঠিক দেখছি? প্রশ্নতে কোথাও ভুল করিনি তো? স্টেপ 2 বলছে তো নাকি? হ্যাঁ, স্টেপ 2 বলেছে, তাহলে Z36, 3 তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বাকি প্রশ্নগুলো দেখি, মানে বাকি অপশনগুলো দেখি। 4M8 বলেছে, 4M8, দেখো 4 এর দিক দিয়ে ঠিক আছে, 4 এর দিক দিয়ে রাইট সাইডে এক ঘর ছেড়ে তোমার এম আসছে, আর 4 এর দিকে লেফট সাইডে দু ঘর ছেড়ে 8 আসছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অপশন এ বলো, অপশন সি বলো, সেম লজিকে চলে আসছে, মানে বোঝাই যাচ্ছে যে এগুলো তো আমার অপশন হবে না, কারণ লজিক ব্রেক করছে এরকম অপশন খুঁজতে হবে। QT7টাও চেক করে নি মনের শান্তির জন্য, QT7, কিউ রাইট সাইড এক ঘর ছেড়ে টি, আর কিউ এর পর লেফট সাইডে দু ঘর ছেড়ে 7, তাহলে এটাও আমার সেম লজিক ফলো করছে, এটাও আমার সেম লজিক ফলো করছে। 6*T দেখে নেবো, 6, 6 এক ঘর ছেড়ে রাইট সাইডে দেখো স্টার এখানে আসছে, যে পার্সেন্টেজ ছেড়ে একটা ঘর স্কিপ করে স্টার আসছে, আর লেফট সাইডে, ওকে, লেফট সাইডে কিন্তু একটা ঘর ছেড়ে টি আসছে, লেফট সাইডে কিন্তু দুটো ঘর ছেড়ে টি আসা উচিত ছিল, কিন্তু একটা ঘর ছেড়ে টি আসছে, তাহলে 6*T কিন্তু আমার অ্যাকচুয়ালি প্যাটার্ন ব্রেক করছে। কিন্তু অপশন বি Z36, এটাকে তো একটু ফাইন্ড আউট করতে হচ্ছে। ও হ্যাঁ, সরি, ভুল দেখছিলাম, Z36 তো ঠিকই তো আছে। আই থিঙ্ক এটা Z36 হবে না, ZS6 হবে। আমি মনে হয় এটা অপশনটা কোথাও লিখতে ভুল করেছি, এটা Z36 হবে না, এটা ZS6 হবে। হ্যাঁ, এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে, এটার অপশনটা হবে তোমার ZS6, এরকম হবে, ঠিক আছে, ZS6 হবে। কারণ দেখো, জেড রাইট সাইডে এক ঘর বাদ দিয়ে এস আসছে, আর জেড এর পর লেফট সাইডে এক ঘর দু ঘর ছেড়ে 6 আসছে। তো অর্থাৎ হচ্ছে আমি যদি বলি যে অপশন এ বলো, অপশন বি বলো, সি বলো, ডি বলো, সবাই সেম লজিক ফলো করছে। লজিকটা কি, যে প্রথম সংখ্যাটা, ফার্স্ট সংখ্যাটা, তার রাইট সাইডে একটা ঘর ছেড়ে আমি পাচ্ছি তোমার হচ্ছে সেকেন্ড, মানে সেকেন্ড এলিমেন্টটা, আর থার্ড এলিমেন্টটা কি, লেফট সাইড থেকে দুটো ঘর ছেড়ে এইখানে পাচ্ছি আমি থার্ড এলিমেন্টটা। এই লজিকটা সবাই ফলো করছে, শুধুমাত্র এই অপশন নাম্বার ইতে কি করছে, অপশন নাম্বার ইতে হচ্ছে এই যে ফার্স্ট এলিমেন্ট এরকম রয়েছে, এখানে এক ঘর ছেড়ে তোমার পাচ্ছি সেকেন্ড এলিমেন্ট, এটা তো ঠিক ছিল, কিন্তু লেফট সাইডে দু ঘরের জায়গায় কেবলমাত্র এক ঘর ছেড়ে থার্ড এলিমেন্ট লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইটার জন্য প্যাটার্ন ব্রেক করছে বলে অপশন নাম্বার ই হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা হচ্ছে এই গ্রুপ থেকে বিলং করছে না, একটু ভুল আছে ওটার মধ্যে, ঠিক আছে। তো এটা তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, অপশন নাম্বার বি টা এখানে ভুল ছিল, একটু প্লিজ তোমরা দেখে নিও, ঠিক আছে। আমি একটু ভুল করেছিলাম, এটা ZS6 হবে নাকি 3 হবে। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 দেখা যাক কি বলেছে। হাউ মেনি সিম্বলস আর দেয়ার টু দ্য লেফট অফ সেকেন্ড ভাওয়েল ফ্রম দ্য রাইট এন্ড ইন দ্য সিকোয়েন্স আফটার স্টেপ 1, অর্থাৎ এটা কিন্তু আমাকে স্টেপ 1 কে দেখতে হবে। স্টেপ 1 এ যাব, কি দেখবো? সেকেন্ড ভাওয়েল ফ্রম দ্য রাইট এন্ড, আগে সেকেন্ড ভাওয়েল ফ্রম দ্য রাইট এন্ড খুঁজে বার করি, এই যে স্টেপ 1,
তার ফার্স্ট ভাওয়েল হচ্ছে এই যে এ হচ্ছে ফার্স্ট ভাওয়েল, নেক্সট ভাওয়েল কোনটা আসছে সেকেন্ড ভাওয়েল, সেকেন্ড ভাওয়েল দেখো এটা এগুলো একটাও নয়, এই যে ই এটা হচ্ছে আমার সেকেন্ড ভাওয়েল। ওকে, আর মাঝখানে কিছু নেই, ফার্স্ট ভাওয়েল, তারপরে কোথাও ভাওয়েল নেই, সেকেন্ড ভাওয়েল হচ্ছে এটা, ই হচ্ছে আমার সেকেন্ড ভাওয়েল। এবার কি বলেছে, হাউ মেনি সিম্বলস আর দেয়ার টু দ্য লেফট অফ দ্য সেকেন্ড ভাওয়েল, তার মানে সেকেন্ড ভাওয়েল অর্থাৎ ই এর লেফটে কতগুলো সিম্বল আছে বার করতে হবে। ই এর লেফটে সিম্বল খোঁজো, ই এর লেফটে এই একটা সিম্বল, দুটো সিম্বল, ব্যাস, আর কোথাও সিম্বল নেই, আর কোথাও সিম্বল নেই, তো মাত্র দুটো সিম্বল, তাহলে অনলি টু হবে, অনলি টু সিম্বলস আর দেয়ার, হ্যাঁ কি না, অনলি টু সিম্বলস আমি এখান থেকে পাচ্ছি, বোঝা গেল? ভেরি নাইস। এরকম টাইপেরই প্রশ্নগুলো এখানে আমরা দেখতে পাবো। নেক্সট কোয়েশ্চেন বলেছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার, হাউ মেনি নাম্বারস আর দেয়ার হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ লেটার ইফ অল দ্য ভাওয়েলস আর ড্রপ ফ্রম দ্য সিকোয়েন্স আফটার স্টেপ 1। ভালো করে বুঝবো, স্টেপ 1 এ যেতে হবে। স্টেপ 1 এ কি করতে হবে, সমস্ত ভাওয়েলস গুলোকে আমাকে এখান থেকে এলিমিনেট করতে হবে, দিয়ে আমাকে কি খুঁজতে হবে, আমাকে খুঁজতে হবে যে হাউ মেনি নাম্বারস আর দেয়ার হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ লেটার, অর্থাৎ এমন নাম্বারস গুলো আমাকে খুঁজতে হবে, এমন নাম্বারস যেগুলোর ইমিডিয়েটলি আগে জাস্ট লেটার থাকবে আর কিছু না। ওকে, তো দেখে নিচ্ছি, নর্মালি করব, কিছু লেখালেখি দরকার নেই। দেখো, ভাওয়েল ড্রপ করছি, তো ফার্স্ট নাম্বার খুঁজি, তো 8 হচ্ছে ফার্স্ট নাম্বার, কিন্তু তার আগে যে ভাওয়েল আছে এটাকে ড্রপ করে দেবো, তো এটাকে যদি ড্রপ করে দিই তাহলে 8 এর আগে কিছুই থাকবে না, তাহলে এটা তো আমার কনসিডার করা যাবে না। নেক্সট নাম্বার হচ্ছে 4, তো 4 এর আগে কিন্তু লেটার থাকবে না, কারণ হচ্ছে সিম্বল আছে, তো সিম্বলকে নিয়ে কিছু বলেনি, তাই সিম্বলই থাকবে। আচ্ছা, 2 এর আগে কিন্তু ইমিডিয়েটলি আগে তো একটা লেটার আছে, 2 আর এম, কনসোনেন্টকে নিয়ে তো কিছু বলেনি, কনসোনেন্টের জায়গায় থাকবে, তাহলে একটা কিন্তু আমি পেলাম এখান থেকে একটা কিন্তু আমি পেলাম, ভালো কথা। নেক্সট নাম্বার কোথায় আছে, নেক্সট নাম্বার আছে তোমার 6, তো 6 এর আগে সিম্বল আছে, এটাকে নিয়েও কিছু চেঞ্জ করা যাবে না। নেক্সট নাম্বার হচ্ছে কত, 7, 7, তো 7 এর আগেও কি আছে, 7 এর আগেও তোমার সিম্বল আছে, এটাকে নিয়েও কিছু বলা যাবে না। তো জাস্ট একটাই হচ্ছে ইসের মতন, আর তো কিছু নেই, একই না, একটাই হচ্ছে। তো মজার বিষয় এখানে দেখো, আমাকে বলেছিল ভাওয়েল ড্রপ করতে হবে এবং তারপরে খুঁজতে হবে নাম্বার আর লেটার, তো হিসেব মতন দেখা গেল ভাওয়েল ড্রপের কোনো কেসই আসলো না এখানে। যা যা নাম্বারস আছে তার ইমিডিয়েটলি আগে লেটার খুঁজতে গিয়ে এই একটাই পেলাম, এম আর টু, এই এম আর টু কেই পেলাম। এমন কোনো জায়গায় এমন আসলোই না যেখানে ভাওয়েল ড্রপ করতে হলো এবং ভাওয়েল ড্রপ করে পরে আমি সেখান থেকে কিছু একটা নাম্বার লেটারের যে সিকোয়েন্স সেটা পেলাম, পেলাম না। অতএব দেখতে পাচ্ছ যে তোমাকে বলেছে এই ইনস্ট্রাকশনটা ফলো করতে, কিন্তু আলটিমেটলি ইনস্ট্রাকশনটা কোনো কাজেই আসছে না, এমন করার দরকার নেই। তাই এই কারণেই বলি যে এমন নয় যে এইরকম টাইপের কোশ্চেনে যে ইনস্ট্রাকশনটা বলেছে সেটাকে ফলো করে গড় করে আগে সিরিজটা লিখে নিলাম তারপরে করলাম, এরকম ভাবে করাটা কিন্তু বোকামির কাজ হবে। ওকে, তাহলে এখানে একটাই হচ্ছে এরকম, তাহলে এটার অ্যান্সার হবে 1, অনলি 1 এমন কন্ডিশনেই পাচ্ছি যেটাতে আমি এটা দেখতে পাচ্ছি। চলে আসছি কোশ্চেন নাম্বার 4 এ, বলেছে ইন স্টেপ 2 কে কনসিডার করতে হবে, হাউ মেনি লেটার্স আর দেয়ার which is or are preceded by a number and followed by a symbol, মানে স্টেপ 2 তে আমাকে কি করতে হবে, স্টেপ 2 তে আমাকে হাউ মেনি লেটার্স, অর্থাৎ স্টেপ 2 তে যে স্টেপ 2 তে এখান থেকে কি করতে হবে, আমাকে নাম সরি হাউ মেনি লেটার্স, আমাকে লেটার্স খুঁজতে হবে। তারা কি করবে, লেটার্স গুলোর আগে পরে কিছু একটা বলেছে, হাউ মেনি লেটার্স আর দেয়ার which is preceded by number and followed by symbol, মানে আগে নাম্বার থাকবে এবং পিছনে সিম্বল থাকবে, তো preceded by number and followed by symbol। ওকে, তাহলে আমাকে খুঁজতে হবে সিম্বল লেটার নাম্বার, এরকম অর্ডারটা খুঁজতে হবে স্টেপ নাম্বার 2 থেকে। তো খুঁজি দেখি সিম্বল কোথায় আছে, ফার্স্ট সিম্বল হচ্ছে এখানে আছে, ভালো কথা, সিম্বল লেটার নাম্বার, দেখো সিম্বল লেটার নাম্বার পেয়ে গেলাম, তাহলে একটা কন্ডিশন আমার এখান থেকে হলো, খুব ভালো কথা। নেক্সট সিম্বল এখানে আছে, কিন্তু সিম্বল আগে লেটার থাকা উচিত, থাকছে না, বাদ হয়ে যাবে এটা। নেক্সট সিম্বল কোথায় আছে, নেক্সট সিম্বল যে এখানে আছে, সিম্বল লেটার কিন্তু নাম্বার নেই, আবার একটা লেটার চলে এসেছে, তাহলে এটাও হবে না। নেক্সট সিম্বল হচ্ছে পার্সেন্টেজ, সিম্বল আগে লেটার থাকা উচিত, নাম্বার আছে, এটাও হবে না। সিম্বলের আগে সিম্বল চলে আসছে, এটাও হবে না। নেক্সট হচ্ছে কি, নেক্সট সিম্বল হচ্ছে যে ডলার, সিম্বল লেটার তো আছে বাট নাম্বার তো নেই, তাহলে জাস্ট একটাই আসছে এখান থেকে ফলো করছে, অনলি 1, এখান থেকে শুধুমাত্র একটা কন্ডিশনই পেলাম, যেটা হচ্ছে আমার অ্যান্সার হবে অনলি 1, যে একটাই এরকম কন্ডিশন আমি পাচ্ছি যেটা আমার স্যাটিসফাই করছে। তো বুঝতে পারছো এরকম টাইপের কিছু কন্ডিশনস তোমাকে দেবে, যেগুলো ইনস্ট্রাকশন অ্যাকর্ডিং তোমাদেরকে কাজ করতে হবে। এইটা হচ্ছে আরেকটা টাইপ মেন্স বেসড, সেটা হচ্ছে রেজাল্টেন্ট বেসড। কি হয় এখানে, তোমার হচ্ছে এরকম কিছু স্টেপস দেওয়া থাকবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, এরকম কিছু বলা থাকবে যে কিছু কিছু কন্ডিশন এখানে তোমাকে ফলো করাতে হবে, ঠিক আছে? এবার এক একটা কন্ডিশন এখানে দেওয়া আছে, যেমন প্রথম স্টেপটা পড়ো, বলেছে ইফ অ্যান ইভেন নাম্বার ইজ ফলোড বাই অড প্রাইম নাম্বার, মানে অড নাম্বার হতে হবে কিন্তু তার সঙ্গে প্রাইম নাম্বারও হতে হবে সেটা, দেন দ্য রেজাল্টেন্ট উইল বি অ্যাডিশন অফ বোথ নাম্বারস, তখন রেজাল্টেন্ট হবে দুটো নাম্বারকে যোগ করতে হবে। আচ্ছা, if an odd number is followed by a perfect square, then the resultant will be difference between the perfect number। এবার স্টেপ 1 স্টেপ 2 কেন, আমাকে এই সিকোয়েন্সে
চেক করতে হবে কোন কন্ডিশনটা ফলো করছে। অনেক সময় হয় দেখা যায় দুটো নাম্বারস এর ক্ষেত্রে এমন কন্ডিশন হচ্ছে যে দুটো একের অধিক কন্ডিশন ফলো করছে। তো তখন আমি কোন কন্ডিশনটাই কাজে লাগাবো? তখন আমি যে কন্ডিশনটা সিকোয়েন্সে আগে আছে তাকে কাজে লাগাবো। কোয়েশ্চেন গুলো এরকম টাইপের হবে। দেখো 652 এটা একটা সিরিজ বলা আছে, 1143 এটা একটা সিরিজ বলা আছে ছোট, ছোট। এবার বলা আছে সাম অফ 2 রোজ। সাম অফ 2 রোজ বলতে এই রোটার হচ্ছে একটা তোমার রেজাল্টেন্ট বেরোবে, এই রোটার একটা রেজাল্টেন্ট বেরোবে। সেই অ্যাকর্ডিং করতে হবে। আর লেফট টু রাইট আমরা কনসিডার করব। তাহলে কি করে করব দেখো অ্যানসারস গুলো আমাকে কি করে বার করতে হবে দেখো। 652 ফার্স্ট এ এটাকে নোটিস করি দেখো 6 6 5 এন্ড 2 ভালো কথা। তো 6 এর পরে 5 আছে। তো দেখি এই স্টেপস গুলো থেকে কোন কন্ডিশনটা ফলো করছে। দেখো ফার্স্ট কি বলেছে? ইভেন নাম্বার ইজ ফলোড বাই অড প্রাইম নাম্বার। তো 6 হচ্ছে একটা ইভেন নাম্বার। একে ফলো করছে 5। 5 হচ্ছে একটা অড নাম্বার এবং প্রাইম নাম্বার। অর্থাৎ ফার্স্ট স্টেপটা ফলো করে গেছে। তাহলে কি হচ্ছে? দেন দ্য রেজাল্টেন্ট উইল বি দ্য অ্যাডিশন অফ বোথ নাম্বারস। বলেছে অ্যাডিশন অফ বোথ নাম্বারস। তাহলে অর্থাৎ এই 6 আর 5 এর যে রেজাল্টেন্ট সেটা কি হবে? দুটোকে যোগ করে দেবো। অর্থাৎ 6 প্লাস 5 কত হয়? 6 আর 5 যোগ করলে 11 হয়। তাহলে 6 আর 5 এর কাজটা করার পর 11 পেলাম। তাহলে এবার পড়ে আছে 11 আর 2। 11 আর 2 এর মধ্যে এবার আমাকে রেজাল্টেন্ট চেক করতে হবে। দিয়ে দেখতে হবে ফাইনাল আউটপুটটা কি পাচ্ছি। তো 11। তো 11 মানে হচ্ছে ডেফিনিটলি ইফ এন ইভেন নাম্বার ইজ ফলোড। তো 11 তো ইভেন নাম্বার নয়। ইভেন নাম্বারকে তো ফলো করছে না। আমাকে এমন দেখো 11 কে 2 ফলো করছে। তাহলে আমাকে এমন চেক করতে হবে যেখানে অড নাম্বার বা প্রাইম নাম্বার এরকম কিছুটা বলা আছে। দেখো স্টেপ 2 টা তখন চলে আসবে কারণ স্টেপ 1 তো ফলো করছে না। ইফ এন অড নাম্বার ইজ ফলোড বাই আ পারফেক্ট স্কোয়ার। তো দেখো 11 তো একটা অড নাম্বার কিন্তু বলেছে ওকে ফলো করবে একজন পারফেক্ট স্কোয়ার। তো 2 তো পারফেক্ট স্কোয়ার নয়। তাহলে স্টেপ 2 টাও আমার বাদ হয়ে যাবে। এটাও আমার মিলছে না। থার্ড কি বলেছে? বলেছে ইফ এন অড নাম্বার ইজ ফলোড বাই অ্যানাদার অড নাম্বার। এটাও হবে না। কারণ হচ্ছে কি 2 তো অড নাম্বার নয়। পরেরটা বলেছে ইফ এন ইভেন নাম্বার ইজ ফলোড। তো ইভেন নাম্বার এখানে ফলোড হচ্ছে না। কারণ ইভেন নাম্বার একমাত্র 2 আছে আর 2 এর শেষে কিছুই নেই। তাহলে এটা তো আরোই ফলো করবে না এখান থেকে। লাস্ট বলেছে ইফ এন অড নাম্বার ইজ ফলোড বাই অ্যান ইভেন নাম্বার। দেখো এটা মিলল। odd number হচ্ছে 11 আর followed by 2 যেটা হচ্ছে একটা even number. If an odd number is followed by an even number then the resultant comes by multiplying the numbers. অর্থাৎ এই কন্ডিশনে কি করব 11 আর 2 কে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ 11 দুগুণে 22 হবে। তো ফার্স্ট যে রেজাল্টেন্ট সেটা আমার কত আসলো? ফার্স্ট রো থেকে ফার্স্ট রেজাল্টেন্ট আসলো আমার 22। এরকম করে করে করতে হবে। বুঝা গেল? 652 আছে। তো প্রথমে 6 আর 5 কে দেখলাম। সেই হিসাবে আমি কন্ডিশনস কাজে লাগালাম কিরকম ভাবে হচ্ছে না হচ্ছে। আর সেই অ্যাকর্ডিং আমরা করতে থাকবো। এবার পরের রোটাও করি 1143 11 আছে। তো 11 কে ফলো করবে একটা কোনো নাম্বার। ভালো কথা তো দেখা যাক। আর ভুলেও কিন্তু এমন করো না যে আগে 4 আর 3 কে কাজ করে নি তারপর 11 আর 4 কে না একদম না লেফট টু রাইট করতে করতে আমরা আসবো। আগে 11 তারপরে 4। 11 আর 4 এরটা আগে দেখবো। কারণ দুটো দুটো করে পেয়ার নিয়ে করা হচ্ছে। 11 আর 4 এরটা করার পর যে রেজাল্টেন্টটা আসবে সেই রেজাল্টেন্ট আর তারপরে যে 3 আসে তাদের দুজনের মধ্যে করব। এরকম করেই করতে হয়। দেখো 11 আর 4 ও বলেছে। তো ইফ এন ইভেন নাম্বার ইজ ফলোড এই কন্ডিশনটা কাজে লাগবে না। বলেছে ইফ এন অড নাম্বার ইজ ফলোড বাই আ পারফেক্ট স্কোয়ার। দেখো মিলল। 11 একটা অড নাম্বার একে ফলো করছে একটা পারফেক্ট স্কোয়ার। তো 4 একটা পারফেক্ট স্কোয়ার। তো obviously 11 4 3 এখানে পাশে লিখছি। 11 4 আর 3। তো 4 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে এই কন্ডিশনটা মিলল। তো দেখা যাক কি বলেছে। দেন দ্য রেজাল্টেন্ট উইল বি দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার নাম্বার অ্যান্ড দি অড নাম্বার। অর্থাৎ এই যে দুটো নাম্বার রয়েছে তাদের যে ডিফারেন্স নেব সেই ডিফারেন্সটা হবে। তাহলে 11 থেকে 4 ডিফারেন্স নিলে কত হয়? 11 থেকে 4 বাদ দিলে 7 হয়। তাহলে এদের রেজাল্টেন্ট আমি পেলাম 7 আর এই 3 টা এখানে ফলো করলো 7 আর 3। এবার দেখি 7 আর 3 এর জন্য কি কন্ডিশন পাচ্ছি আমি এখান থেকে। বলেছে ইফ এন ইভেন নাম্বার ইজ ফলোড। তো 7 তো ইভেন নাম্বার নয়, হবে না। নেক্সট বলেছে ইফ এন অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ারও নয়। 7 এর পরে আমার 3 আছে। আমার পারফেক্ট স্কোয়ার চাই। তো এটা ফলো করবে না। ইফ এন অড নাম্বার ইজ ফলোড বাই অ্যানাদার অড নাম্বার বাট নট এ পারফেক্ট স্কোয়ার। দেখো এটা কিন্তু মিলছে। বলেছে ইফ এন অড নাম্বার ইজ ফলোড বাই অ্যানাদার অড নাম্বার। অড নাম্বারকে আরেকটা অড নাম্বার ফলো করবে যেটা হচ্ছে 3 একটা অড নাম্বার কিন্তু বলেছে নট এ পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার হওয়া চলবে না। তো 3 পারফেক্ট স্কোয়ার নয়। তো এই কন্ডিশনটা মিলছে। তো কি বলেছে এবার এখানে দেন রেজাল্টেন্ট উইল বি অ্যাডিশন অফ বোথ দ্য নাম্বারস। তো এখানে আমাকে অ্যাডিশন করতে হবে। তো 7 প্লাস 3 অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে রেজাল্টেন্ট আসছে আমার কত? 10। তো এইটা হচ্ছে আমার এই সেকেন্ড রো এর ফাইনাল রেজাল্টেন্ট 22 আর 10। এবার বলেছে সাম অফ টু রোজ। তো সাম মানে কি হচ্ছে এই দুটো রেজাল্টেন্টকে আমাকে অ্যাড করে দিতে হবে। তো 22 প্লাস 10 করে দেবো সিম্পল। 22 আর 10 করলে আমার অ্যান্সার আসবে 32। বোঝা গেল? কন্ডিশন বোঝা গেল কিরকম করে করছি? তো এগুলো হচ্ছে আমার খুবই সহজ টাইপের কোয়েশ্চেন। এরকম টাইপের কোয়েশ্চেন তোমরা মেন্সে এক্সপেক্ট করতে পারো। ক্লারিক্যাল মেন্সেও আসে, পিও মেন্সেও মাঝে, মাঝে দেখতে পাওয়া যায় এরকম জাতীয় কোয়েশ্চেন। তো তোমরা পাবে অবশ্যই। তো এরকম টাইপের কোয়েশ্চেনস কিন্তু খুবই ইজি এবং ডুয়েবল থাকে। স্কোরিং কোয়েশ্চেনস থাকে এগুলো। আচ্ছা।
এবার আরেকটা একটু ঘুরিয়ে বলেছে এই কোশ্চেন, দেখো এখানে একটা আননোন দিয়ে দিচ্ছে এক্স, এখানে একটা এক্স দিয়ে দিচ্ছে, বলেছে ইফ দ্য সাম অফ টু রোজ ইজ 44 দেন ফাইন্ড এক্স। ভালো কথা, ভালো কথা। সাম অফ টু রোজ বলেছে 44, তো এখানে ফার্স্ট রেজাল্টেন্টটা বার করি, দেখে নিচ্ছি কি হচ্ছে। তো ফার্স্ট রেজাল্টেন্টে 14, 7 আর 5 সবকিছু বলা আছে, দেখে নি 14, 7, 14 মানে স্টার্টিং করছে ইভেন নাম্বার, তো ইভেন নাম্বারের কন্ডিশন দেখবো। বলেছে ইফ এন ইভেন নাম্বার ইজ ফলোড বাই অ্যান অড প্রাইম নাম্বার, তো 7 হচ্ছে একটা অড নাম্বার এবং প্রাইম নাম্বারও বটে, তাহলে ফার্স্ট কন্ডিশনটা মিলছে। কি বলেছে আমাকে, বলেছে দেন রেজাল্টেন্ট উইল বি দ্য অ্যাডিশন অফ বোথ নাম্বার, তাহলে 14 আর 7 কে আমাকে অ্যাড করতে হবে, তো 14 আর 7 কে অ্যাড করলে আমার হবে 21, তাহলে 21 আর 5 পড়ে থাকছে। হ্যাঁ, একটু ফাস্ট করাচ্ছি, হ্যাঁ, কারণ এগুলো একটু ইজি আছে, তো অতটা অসুবিধা হওয়ার কথা নয় তোমাদের। তো 21 আর 5। আচ্ছা, এবার বলেছে কি, তো আর ইভেন নাম্বারের গল্প রইল না, এবার অড নাম্বারের গল্পগুলো দেখবো। বলেছে ইফ এন অড নাম্বার ইজ ফলোড বাই পারফেক্ট স্কোয়ার, তো 5 আছে, পারফেক্ট স্কোয়ার তো নয়, হবে না, 5 তো ফলো করছে। আচ্ছা, অড নাম্বার ফলোড বাই অ্যানাদার অড নাম্বার বাট নট এ পারফেক্ট স্কোয়ার, দেখো এটা মিলছে। 21 হচ্ছে অড নাম্বার, যাকে ফলো করেছে আরেকটা অড নাম্বার, কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়, তাহলে এই কন্ডিশন অ্যাকর্ডিং কি হচ্ছে, এই কন্ডিশন অ্যাকর্ডিং স্টেপ 3 অ্যাকর্ডিং বলেছে দেন দ্য রেজাল্টেন্ট উইল বি অ্যাডিশন অফ বোথ দ্য নাম্বারস, তাহলে অ্যাডিশন, তাহলে 21 আর 5 যোগ করলে আমার হচ্ছে 26, 26 হয়ে যাবে, আমার এখান থেকে 26 হয়ে যাবে। ভালো কথা। তো ফার্স্ট রেজাল্টেন্ট কত পেলাম, ফার্স্ট রেজাল্টেন্ট পেলাম আমি 26। ওকে, এবার আমাকে বলেছে দেন দ্য সাম অফ টু রোজ ইজ 44, তো 44 হওয়া মানে কি, তো দুটো রো যদি সামেশন 44, তাহলে এর রেজাল্টেন্ট কত, এর রেজাল্টেন্ট 26 আর 8 34 এবং 34 আর 10 44, 18, এর রেজাল্টেন্ট ডেফিনেটলি হবে কত, 18 হবে রেজাল্টেন্ট। ওকে, এর রেজাল্টেন্ট 18 হবে। তবে এখানে আমি তোমাদেরকে অপশনস দিতে ভুলে গেছি, আমার এখানে অপশনস আছে, অবভিয়াসলি এই কোশ্চেনটাতে অপশন থাকবে, হ্যাঁ, অপশনস গুলো একটু নোট করবে, হ্যাঁ, কারণ এই কোশ্চেনে অপশন ছাড়া সলভ করা যাবে না, অপশনস তোমার লাগবে এই কোশ্চেন সলভ করার জন্য। আর অপশন থাকবেও তোমার এক্সামে, আমি অ্যাকচুয়ালি অপশনস গুলো দিই না যাতে করে সলভ করতে একটা চ্যালেঞ্জ থাকে, কিন্তু কিছু কোশ্চেনে অপশনস ছাড়া হবে না। তো অপশনস গুলো নোট করবো, 3, 9, 2, 5 আছে এখান থেকে, 3, 9, 2, 5 এবং নান অফ দিস, এইটা হচ্ছে তোমার অপশনস। এবার অ্যাকর্ডিং দেখতে হবে যে এক্স এর ভ্যালু কত হলে পরে আমার এর রেজাল্টেন্টটা 18 স্যাটিসফাই করছে, তাহলে আমি পেয়ে যাবো, ওটা আমার রেজাল্টেন্ট ভ্যালু হবে, মানে ওটা আমার এক্স এর ভ্যালু হবে। দেখো, যদি এবার তাহলে অপশন ওয়াইজ চেক করবো, আর তোমাদেরকে যখন বলেছি অপশন ওয়াইজ চেক যখনই করতে হবে তখন নিচের থেকে উপরের দিকে চেক করতে করতে আসবো। ওকে, কারণ সম্ভাবনাটা বেশি থাকে যে শেষের দিকে প্রশ্নগুলোতে অপশনগুলোতে অ্যান্সার লুকিয়ে থাকে, কিন্তু এখন এক্সামিনাররাও চালাক হয়ে গেছে, তারাও কিন্তু এই ট্রিকটার জন্য অনেক ক্ষেত্রে অপশন এতেও এরকম ফাঁসিয়ে রেখে দেয় প্রশ্ন। বলি তোমাদেরকে তাহলে উত্তরটা, মানে অ্যান্সারটা কিরকম করে করতে হবে। প্রথমে 5 বসাচ্ছি, তো 12, 5 আর 6, তো 12-র পরে যদি 5 থাকে তাহলে আগে ভেবে নেবো কি হবে, ইভেন নাম্বার, অবভিয়াসলি ইভেন নাম্বারের কন্ডিশনস গুলোই দেখবো। ইভেন নাম্বারের কন্ডিশন দেখো, এখানে স্টেপ 1 এ আছে আর স্টেপ 4 এ আছে ইভেন নাম্বারের কন্ডিশন, দেখি। তো 5 আছে, হ্যাঁ, ইভেন নাম্বার ফলোড বাই অ্যান অড প্রাইম নাম্বার, তো 5 হচ্ছে অড প্রাইম নাম্বার, রেজাল্টেন্ট উইল বি অ্যাডিশন অফ বোথ নাম্বারস, তাহলে 11 আর 12 আর 5 এ যোগ করলে কত হবে, 17, 17, আর 17 আর 6 আসছে, ভালো কথা। এবার দেখা যাক 17 আর 6 থেকে আমার 18 রেজাল্টেন্ট মিলছে কিনা। তো বলেছে ইভেন নাম্বার ফলোড বাই অড প্রাইম নাম্বার, এটা তো হবে না, তাহলে সেকেন্ড কন্ডিশন, ইফ অ্যান ইভেন নাম্বার ইজ ফলোড বাই অ্যান অড নাম্বার, ব্যাস হয়ে গেল এখানে। না, সরি, 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 ভুল করছি। 17 তো অড নাম্বার, এবার তোমাকে অড নাম্বারের কন্ডিশন দেখতে হবে না। তো অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার, তো অড নাম্বারকে 6 ফলো করছে, তো 6 তো পারফেক্ট স্কোয়ার না, এটা হবে না। অড নাম্বার ফলোড বাই অ্যানাদার অড নাম্বার, 6 একটা ইভেন নাম্বার, এটাও হবে না। বলেছে অড নাম্বার ইজ ফলোড বাই এন ইভেন নাম্বার, দেন দ্য রেজাল্টেন্ট উইল কামস বাই মাল্টিপ্লাইং দ্য নাম্বারস, তাহলে এইটা ফলো করছে, মানে অড নাম্বারকে ইভেন নাম্বার ফলো করছে, তাহলে মাল্টিপ্লাই হবে, তাহলে 17 ইন্টু 6 মাল্টিপ্লাই করলে কোনোদিনই 18 আসবে না, তাহলে অপশন নাম্বার ডি তো আমার আসছে না অ্যান্সার। ভালো কথা, এটা বাদ দিলাম। আচ্ছা, যদি 2 হয়, এক্স এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 12 আর 2 এরকম যদি থাকে, তাহলে করে কি হবে, ইভেন নাম্বারের কেস। ইভেন নাম্বার ইজ ফলোড বাই অড প্রাইম নাম্বার, দেখো 2 প্রাইম নাম্বার তো বটে কিন্তু অড নয়, তাই এটা কিন্তু ফলো করবে না। আর বলেছে ইভেন নাম্বার ফলোড বাই অ্যান অড নাম্বার হুইচ ইজ নন প্রাইম, তো এটাও ফলো করছে না। দেখো 12 আর 2 এটা তো আমার কেসেই মিলছে না, আমার তো কেসই আসছে না, আমার তো কোনো রকম স্টেপ ফলোই করছে না এখান থেকে, তাই কি না? আমার 12-র পরে 2 আছে, তার ইভেন নাম্বারের কন্ডিশন একটাই আছে, এবার দুটোই আছে, ইভেন নাম্বার ফলোড বাই অ্যান অড প্রাইম নাম্বার, তো অড প্রাইম নাম্বার তো নয় 2, হবে না। আর ইভেন নাম্বার ইজ ফলোড বাই অ্যান অড নাম্বার কিন্তু নন প্রাইম, এটাও নয়। তো কোনোটাই ফলো করেছেন, তো অপশন নাম্বার এই সিটা তো আগেই ক্যান্সেল হয়ে যাবে, কিছু চেকই করতে হবে না, বাদ রাখলাম। তো নেক্সট হচ্ছে 12 আর 9, দেখা যাক এটাকে কি বলছি। বলেছে ইফ এন ইভেন নাম্বার ফলোড বাই এন অড প্রাইম নাম্বার, 9 অড নাম্বার কিন্তু প্রাইম নাম্বার নয়, তো এটা ফলো করবে না। বলেছে ইফ এন ইভেন নাম্বার ফলোড বাই এন অড নাম্বার বাট নন প্রাইম, মিললো, 9 হচ্ছে অড নাম্বার আবার প্রাইম নাম্বারও নয়, নন প্রাইম নাম্বার, তাহলে কি হবে, রেজাল্টেন্ট উইল বি দ্য ডিফারেন্স অফ দি অড নাম্বার এন্ড ইভেন নাম্বার, তাহলে এখন 12 আর 9 হলে এদের ডিফারেন্সটা যেটা হবে অর্থাৎ 3, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট। তো 3 এর পরে এবার নেক্সট হচ্ছে 6,
3 আর 6 পেলাম, দেখা যাক এতে করে আমার রেজাল্টেন্ট 18, যেটা আমার কাম্য, যেটা আমার প্রয়োজন, সেটা আসছে কিনা। 3 আর 6, অর্থাৎ এবার অড নাম্বার ফলো করছে, তো অড নাম্বার ইজ ফলোড বাই পারফেক্ট স্কোয়ার। তো 3 এর পর আমার কত আছে? 6 আছে, রাইট? 6 আছে, তো এখান থেকে তো আমার মিলছে না, হারগিজ মিলছে না, কোনো মতেই মিলছে না। ওকে, নেক্সট বলেছে অড নাম্বার ফলোড বাই অ্যানাদার অড নাম্বার, এটাও হবে না, কারণ ইভেন নাম্বার আছে। দ্য লাস্ট অপশন যেটা অড নাম্বার ইজ ফলোড বাই এন ইভেন নাম্বার, এটা দেখো ফলো করেছে। দেন দ্য রেজাল্টেন্ট কামস বাই মাল্টিপ্লাইং বোথ দ্য নাম্বারস, অর্থাৎ এখানে আমাকে মাল্টিপ্লাই অ্যাপ্লাই করতে হবে। 6 আর 3 মাল্টিপ্লাই করলে 6 3 18, দেখো 18। এইটা অপশন নাম্বার বি তে আমার অ্যান্সারটা চলে আসছে, যে 9 যদি হয় এক্স এর ভ্যালু, তাহলে করে সমস্ত কন্ডিশনস অ্যাপ্লাই করে 18 আমার রেজাল্টেন্ট চলে আসছে। আর সেকেন্ড রো এর রেজাল্টেন্ট 18 আসা মানেই প্রথম রো আর সেকেন্ড রো টোটাল করলে 44 চলে আসবে। তো এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে যেগুলো একটু টুইস্টিং থাকবে, একটু ঘুরিয়ে দেবে। ওকে, আচ্ছা, নেক্সট বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেজাল্টেন্ট অফ টু রোস। তো দুটো রো এর আমাকে আগে রেজাল্টেন্ট ক্যালকুলেট করতে হবে, তারপরে ডিফারেন্স বার করতে হবে। সহজ, আগেরটাতে যেটা প্রথম কোশ্চেনটা সাম ছিল, এখন ডিফারেন্স বলেছে 7 4 8। তো 7 আসছে এবং 4 আসছে, তারপরে 8 আসছে। দেখা যাক 7 আর 4, তো 7 মানে একটা অড নাম্বার, তো অড নাম্বারের কন্ডিশনস গুলো দেখবো। তো আর একবার দেখো কোশ্চেনস গুলো করতে করতে বারবার যখন তুমি ইনস্ট্রাকশন গুলো পড়বে না, তখন তোমার অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে কোনটার পর কি আসছে, কোনটার পর কি হবে না হবে, একদম পুরো ফুল সেট হয়ে যাবে। তো তখন অতটা প্রবলেম হবে না। দেখো 7 4 5, তাই তো ছিল নাকি? 7 4 8 আছে। তো প্রথমে 7 দিয়ে স্টার্ট হচ্ছে, তার পেছনে 4 আছে। অর্থাৎ প্রথমে একটা অড নাম্বার আছে, তারপরে এটা আমার ইভেন নাম্বার আছে। এবার ইভেন নাম্বার, এটা 4 পারফেক্ট স্কোয়ারও হতে পারে, অনেক কিছুই হতে পারে। দেখবো কি কন্ডিশন আছে। তো মোট কথা আমি এখানে দেখবার বিষয়বস্তু কি? একটা অড নাম্বার ফলোড বাই ওয়ান ওয়ার্ড, অ্যান অড নাম্বার ইজ ফলোড বাই, অড নাম্বার ফলোড বাই এর যে কন্ডিশন গুলো আমাকে সেগুলো দেখতে হবে। প্রাইম ইভেন নাম্বারের কন্ডিশন গুলো বাদ দিয়ে দেবো। আর অড নাম্বারের কন্ডিশন দেখো, এই যে স্টেপ 2 তে আছে, স্টেপ 3 তে আছে, স্টেপ 5 আছে। তো দেখি, তো অড নাম্বারের পর আছে আমার 4, তো দেখে নিই এরকম হিসেবে কোনটা মিলছে। বলেছে অড নাম্বার ইজ ফলোড বাই এ পারফেক্ট স্কোয়ার, তো 4 আছে, তো 4 তো পারফেক্ট স্কোয়ার, তো ব্যাস পেয়ে গেলাম আমি কন্ডিশন। তাহলে কি হবে? রেজাল্টেন্ট উইল বি ডিফারেন্স অফ দ্য স্কোয়ার এন্ড দ্য অড নাম্বার। তো এদের যে ডিফারেন্সটা 7 আর 4 এর যে ডিফারেন্স, সেটা হচ্ছে আমার রেজাল্ট। তাহলে 7 থেকে 4 বাদ গেলে 3, আর 3 আর 8 চলে আসছে। এবার দেখবো রেজাল্টেন্ট কি হয়। তো আবার একটা আমি অড নাম্বারের মধ্যে পড়ে গেছি। এবার কি বলেছে? তো প্রথম কন্ডিশন বলেছে এবার 8, তো অড নাম্বারের পরে এবার 8 আছে, তো অড নাম্বার ইজ ফলোড বাই এ পারফেক্ট স্কোয়ার, এটা তো হবে না, কারণ 8 তো পারফেক্ট স্কোয়ার নয়। নেক্সট বলেছে অড নাম্বার ইজ ফলোড বাই অ্যানাদার অড নাম্বার, এটাও হবে না, কারণ 8 তো একটা ইভেন নাম্বার। সঙ্গে সঙ্গে এগুলো দেখা মাত্রই বাদ দিতে শুরু করবো, এরকম করেই আস্তে আস্তে স্পিড ডেভেলপ করবো। ইফ অ্যান অড নাম্বার ইজ ফলোড বাই অ্যানাদার ইভেন নাম্বার, তো অড নাম্বার 3 তাকে ফলো করছে 8, যেটা একটা ইভেন নাম্বার। তো কি হচ্ছে? তখন দ্য রেজাল্টেন্ট কামস মাল্টিপ্লাইং দ্য নাম্বারস, তো এখন মাল্টিপ্লাই করবো। তো লাস্ট কন্ডিশনটা মিলছে, তাহলে মাল্টিপ্লাই করছি। 8 আর 3 এ গুণ করলে আমার পাচ্ছি এখান থেকে 24, ফাইন, 24 হচ্ছে। তাহলে আল্টিমেটলি আমি এখানে রেজাল্টেন্ট পেলাম হচ্ছে 24। ফার্স্ট রো এর আমি কিন্তু রেজাল্ট পেয়ে গেলাম। নেক্সট রো আছে কত? 11 9 এবং 13। আবার সেই একই কাণ্ড করব। 11 দিয়ে স্টার্ট করছি, মানে একটা অড নাম্বারের কেস বলা হচ্ছে। তো 11 এর পর 9 রয়েছে, এটা শুধু মাথায় রাখবো। এবার করবো কন্ডিশন গুলো। অড নাম্বার ফলোড বাই এ পারফেক্ট স্কোয়ার, তো 9 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার, কন্ডিশন পেয়ে গেলাম। তাহলে কন্ডিশন কি আছে? রেজাল্ট কি আছে? ডিফারেন্স অফ দ্য স্কোয়ার এন্ড অড, মানে ডিফারেন্স বার করতে হবে দুটো নাম্বারের ডিফারেন্স। তাহলে 11 আর 9 এর ডিফারেন্স মানে 2 আর 13। তোমরা খেয়াল করছো নিশ্চয়ই যে একবার যখন ব্যাপারটা ধাঁচটা বুঝে গেলাম, আর কিন্তু বেশি পড়ছি না, শুধু দেখছি কোথায় অড নাম্বার, কোথায় প্রাইম নাম্বার, কোথায় ইভেন নাম্বার, কে কাকে ফলো করছে, সেই কন্ডিশনটা দেখে নিচ্ছি আগে কোন স্টেপটা আমার কন্ডিশনকে ম্যাচ করছে। যখনই আমি ম্যাচ করা কন্ডিশন পেয়ে গেলাম, আর আমি কিছু দেখছি না। এবার আমি দেখছি এই ভাই রেজাল্ট কি আছে, প্লাস করছি না, মাইনাস করছি না, ভাগ করছি না, গুণ করছি, কি বলেছে এবার ওইটুকু দেখছি, তারপরে আমি সিধা এসে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, বারবার এত পড়ার দরকার নেই। তো 2 আর 13 পেয়েছি। ওকে, তো 2 আর 13 মানে এবার আমাকে একটু ইভেন নাম্বারের কন্ডিশন দেখতে হবে। ইভেন নাম্বার ইজ ফলোড বাই, তো বলেছে এন ইভেন নাম্বার ইজ ফলোড বাই এন অড প্রাইম নাম্বার, তো 13 ফলো করছে। ওকে, 13, তো 13 হচ্ছে একটা অড প্রাইম নাম্বার, তো মিলে গেল। তো রেজাল্টেন্ট কি হবে? রেজাল্টেন্ট উইল বি দ্য অ্যাডিশন অফ বোথ নাম্বার। তাহলে অ্যাডিশন করে দিচ্ছি, তাহলে 13 আর 2 অ্যাডিশন হয়ে যাবে, কত হবে? অ্যাডিশন করলে 15 হবে, 15। রেজাল্টেন্ট কত আসলো? আমার এখান থেকে 15 আসলো। তো দুটো রেজাল্টেন্ট পেয়ে গেলাম, 15 আর 24। আমাকে জিজ্ঞেস করেছিল ডিফারেন্স কত হবে, তো 24 আর 15 ডিফারেন্স করলে আমার অ্যান্সার আসবে 9। হ্যাঁ কি না? সহজ কিনা বলো? এমন কোনো ডিফিকাল্ট নাই কোয়েশ্চেন গুলো, খুবই সহজ। এগুলো একদমই ডুয়েবল কোয়েশ্চেন্স থাকে মেন্সের, খুবই ডুয়েবল এবং খুবই ইজি থাকে। শুধু হ্যাঁ, এখানে কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে তোমার প্রাইম নাম্বারস কিরকম কিরকম কি হয়, কম্পোজিট নাম্বারস কি হয়, প্রত্যেকটা নাম্বার সম্বন্ধে তোমাকে একদম ভালো ধারণা এখানে রাখতে হবে। ওকে, আচ্ছা, আজকের এটাই লাস্ট কোয়েশ্চেন। তো বলেছে, আবার বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেজাল্টেন্ট অফ টু রোস। দেখা যাক। অনেক সময় পারফেক্ট কিউবস থাকে, পারফেক্ট কিউবকে নিয়েও কথা বলা হয়। তো দেখো 5
আর 27 এবং 13 এরকম বলা আছে। একটা অড নাম্বার দিয়ে স্টার্ট করছি, তাহলে শুধু অড নাম্বারের কন্ডিশনস গুলোকে ফলো করবো। 5 এর পর 27 এটা মাথায় রাখবো। বলেছে অড নাম্বার ইজ ফলোড বাই এ পারফেক্ট স্কোয়ার। তো 27 তো পারফেক্ট স্কোয়ার নয়, করবো না। নেক্সট বলেছে অড নাম্বার ইজ ফলোড বাই অ্যানাদার অড নাম্বার বাট নট এ পারফেক্ট স্কোয়ার। তো 27 পারফেক্ট স্কোয়ার নয় কিন্তু অড নাম্বার। তো এখান থেকে আমার স্টেপ 3 কিন্তু মিলে গেল। এবার তাহলে স্টেপ 3 তে করতে কি হবে, বলেছে অ্যাডিশন অফ বোথ নাম্বারস। তো অ্যাডিশন অফ বোথ নাম্বারস মানে লাগিয়ে দাও এখানে অ্যাডিশন। 27 আর 5 যোগ করলে হয় তোমার 32, আর তার পেছনে থাকছে তোমার 13, 32 আর 13। তো 32 মানে হচ্ছে কত, ইভেন নাম্বার। তো ইভেন নাম্বারকে একটা অড নাম্বারের কেস ফলো করছে, ইভেন নাম্বারকে ফলো করছে 13। এবার দেখে নেবো ইভেনের কেস কি আছে। ফার্স্ট কেস, even number is followed by odd prime number. So 13 একটা odd prime number. So then the resultant will be the addition of both numbers. So addition করে দাও, simple. 32 10 42 আর 3 45, 45। তো আমার ফার্স্ট রেজাল্টেন্ট আসছে 45, দ্যাটস ভেরি গুড। নেক্সট হচ্ছে তোমার 11, 49 এবং 9। দেখা যাক কি আসছে। 11 মানে আবার একটা অড নাম্বার, তাহলে অড নাম্বারের কেসগুলো দেখবো। 11 কে ফলো করছে 49, শুধু এটুকু মাথায় রাখবো। অড নাম্বার ইজ ফলোড বাই আ পারফেক্ট স্কোয়ার। দেখো 49 একটা পারফেক্ট স্কোয়ার, তো মিলে গেল। কি করতে বলেছে, ডিফারেন্স নিতে বলেছে। তো ডিফারেন্স মানে 49 আর 11 ডিফারেন্স, 49 থেকে 10 গেলে 39, থেকে 1 গেলে হবে 38। তাহলে 38 আসছে ডিফারেন্স। 38 আর 9 আসছে, ওকে। তো 38 একটা ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বারের কন্ডিশনে চলে আসি। বলেছে ইভেন নাম্বারকে ফলো করছে 9। বলেছে অ্যান ইভেন নাম্বার ফলোড বাই অড প্রাইম নাম্বার। তো 9 অড তো বটে কিন্তু প্রাইম নয়, তো এটা ফলো করবে না। তো ইভেন নাম্বার আরেকটা কন্ডিশন চলে আসি। নেক্সট, ইভেন নাম্বার ফলোড বাই অ্যান অড নাম্বার কিন্তু নন প্রাইম। তো 9 হচ্ছে একটা অড নাম্বার এবং নন প্রাইম নাম্বার, এটা ফলো করছে। তাহলে এখানে করতে কি হবে, এখানে বলেছে কত, এখানে ডিফারেন্স নিতে হবে। তো চলো ডিফারেন্স নিয়ে নি, এখানে ডিফারেন্স নিয়ে নি। তো 38 আর 9 ডিফারেন্স করলে কত হবে, এখান থেকে 29 আসবে, 29, 29। অর্থাৎ আমার নেক্সট রেজাল্টেন্ট হচ্ছে আমার 29। এবার এদের মধ্যে ডিফারেন্স এসেছে, তাহলে 29 আর 6 35 আর 10 45, 16, 16 ডিফারেন্স চলে আসছে। ডিফারেন্স করলে আমার অ্যান্সার কত আসছে, আমার অ্যান্সার আসছে এখান থেকে 16, হ্যাঁ কি না বলো। আমার এখান থেকে অ্যান্সার আসছে 16, হ্যাঁ একদম কারেক্ট অ্যান্সার আছে 16। তো এটা ছিল আমাদের আজকের টোটাল ক্লাস। তো শিখলাম আজকে অনেক কিছুই, আলফা নিউমেরিক সিরিজের কিছু নিউ প্যাটার্ন। আজকে আলফা নিউমেরিক সিরিজ আমরা এখানেই শেষ করছি। আলফা নিউমেরিক সিরিজের আর বিশেষ কোনো আলোচনা অবশিষ্ট নেই। এরপরে যা কিছু আছে সেগুলো আমরা প্র্যাকটিস সেশনে সোজা গিয়ে আলোচনা করব। শেখার যা কিছু জিনিস এখানেই ছিল শেষ। এরপরে নেক্সট পরবর্তী চ্যাপ্টার যেটা আছে সম্ভবত কোডিং ডিকোডিং আছে, আমাদেরকে কোডিং ডিকোডিং নিয়ে আমরা স্টার্ট করব। আমরা লেটারের র্যাঙ্কিং এবং যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র হয় কোডিং ডিকোডিং এর একটা পারফেক্ট অ্যাপ্রোচ কিরকম করে আমরা সলভ করতে পারি সেটা আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তো টিল দেন গুড বাই, টেক কেয়ার, ভালো করে পড়াশোনা করো, প্র্যাকটিস করো ভালো করে। অল দ্য ভেরি বেস্ট।